সবাইকে আবুধাবির থেকে সন্ধ্যাকালীন শুভেচ্ছা। আমাদের প্রতি সপ্তাহের মতো আজকের আমাদের সাবজেক্টটা যেটা নিয়ে আসছে এটা আমার সামনে এসছে, এবং যার জন্য আমরা ভেবেছি যে আপনাদের কাছে আমার জানাটা বোঝাটাকে একটু আপনাকে ক্ল্যারিফাই করি। এটা করতে গিয়ে আমি নিজেও শিখেছি, আমি এটা নিয়ে রিসার্চ করেছি, দেখেছি ডিটেলস, এবং এর এফেক্টিভ সাইডগুলোকে আপনাদের সামনে তুলে ধরার জন্য আমি কাজ করেছি, এবং সেগুলো স্লাইডের মাধ্যমে আপনাদের দেখাবো। তার আগেও কিছু একটা প্র্যাকটিক্যাল কিছু জিনিস আমরা আলোচনা করতে চাই। সেটা হচ্ছে, আপনারা হয়তো জানেন, সবাই আপনারা জানেন যে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। আপনারা সবাই জানেন যে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, যেটা হয়তো আমরা ছোটবেলায় আমরা রচনা লিখেছি অথবা আমরা এর অর্থই করেছি, ভাব সম্প্রসারণ করেছি স্কুলে। কিন্তু এই কথার যে মর্ম উদ্ধার করে এবং এটা জীবনের সাথে মিলানোর জন্য যে প্র্যাকটিস গুলা করা, সেটা আমার মনে হয় যে আমি অন্তত খুব একটা করতে পারিনি। র্যাট রেসের মতো দৌড়িয়েছি, এটা করতে হবে, সেটা করতে হবে, পাস করতে হবে, চাকরি করতে হবে, তারপরে কামাই করতে হবে, সংসার দেখতে হবে। এই যে একটা বিষয়, আমাদের লাইফের ফোকাসটা একটা জায়গায় গিয়ে মানে আটকা পড়ে। তো এই জন্য আমাদের যে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, অর্থাৎ প্রতিকারের চেয়ে প্রতিরোধই ভালো, এই জিনিসটার যে মর্ম উদ্ধার করা, আমার মনে হয় যে অনেকদিন পর মনে হচ্ছে যে আমি উদ্ধার করতে পেরেছি, যার জন্য আমি একাডেমির সাথে জড়িত হয়েছি। আমরা প্রচুর ইনফরমেশন, কিন্তু দেখেন গত বছর 52টা সেশন হয়েছে, 52 সেশন, এবং ডিফারেন্ট ডাইমেনশনের আপনার আলোচনা হয়েছে, এবং এখান থেকে আমরা অনেক কিছু, আপনাদের মধ্যে অনেকেই আপনারা স্বীকার করেছেন যেসব সাবজেক্ট নিয়ে আপনারা কোনো সময় ভাবেননি অথবা এ বিষয় নিয়ে আপনাদের মাথার মধ্যেই ছিল না, কিন্তু আমি ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা থেকে সেই জিনিসগুলোকে যখন পরখ করেছি এবং এটাকে বুঝতে পেরেছি, এর গুরুত্ব বুঝতে পেরেছি, তো সেই জিনিসটাকে আপনাদের সামনে তুলে ধরতেছি। তো এটা কিন্তু আপনারা যতই শুনেন, যতই অ্যাটেন্ড করেন, যদি প্র্যাকটিসের মধ্যে আনতে না পারেন, তাহলে কিন্তু আপনাদের সময়টা নষ্ট হয়ে যাবে। যার জন্য একটা কথাই আছে, an ounce of practice worth tons of theories। এক ছটাক চর্চা যদি আপনি প্রতিদিন করেন, প্র্যাকটিস যদি প্রতিদিন করেন, তার থেকে আপনার টন টন থিওরি আপনার শেলফের মধ্যে, আলমিরাতে বই পুস্তক আছে, এতে কোনো কাজ হবে না। an ounce of practice, ছোট্ট একটা চর্চা আপনার অনেক কিছু আপনাকে আগায় দিতে পারে। আর আপনারা তো জানেন, এ বিষয় নিয়ে আমরা একটা স্পেশাল সেশন করিয়েছিলাম 6 দিনের ক্লাস, অ্যাটমিক হ্যাবিট নিয়ে, এই ছোট্ট অভ্যাসগুলা কিভাবে কাজ করতে হবে সেটা নিয়ে। তো আমাদের এখানে এই জিনিসগুলাকে আমাদের মাথায় রাখতে হবে, আমরা খেয়াল করব, আমরা যেটাই শিখি না কেন, যেটাই জানি না কেন, সেটাকে বাস্তবে কাজে লাগানোর জন্য আমরা প্র্যাকটিস ইমিডিয়েটলি শুরু করব। তো তেমনি ভাবে এই যে আপনার সার্কোপেনিয়া, এই জিনিসটা আমার একজন আমার ফার্স্ট বস দুবাইয়ের খুব সিনিয়র লোক, সে আমাকে এটার উপরে একটা হঠাৎ করে একটা আমাকে পাঠিয়েছিল একটা রাইট আপ, আমি পড়লাম। তো আমার জন্য অনেক লেট হয়ে গেছে, কিন্তু আমার এই বয়সেও যদি আমি একটু এটাকে প্র্যাকটিস করি, এ ব্যাপারে একটু অ্যালার্ট হই, তাহলে হয়তো আগামী যে কয়দিন আল্লাহ আমাকে হায়াতে রাখছে, আমি বেঁচে থাকি, কিছুটা আরাম অথবা একটু ইয়েতে আমি থাকতে পারবো। ইটস ভেরি ইম্পর্টেন্ট। আমরা করি কি জানেন, যেটা জরুরি জিনিস, সেই জিনিসগুলোকে আমরা ফোকাস করতে পারি না। আর সেটা করার জন্যই আমি একটু ভালো করে বিষয়গুলো সাবজেক্টের ডিটেইলস এর মধ্যে যে আমি তৈরি করেছি। আর এটাকে আপনারা যদি সময় করতে পারেন, যেহেতু আমাদের সময় অনেক কম, আমি ইলাবোরেশন ডিটেল করতে পারবো না, অথবা আপনাদেরকে ডাইরেক্টলি এনগেজ করে এ বিষয় নিয়ে ব্যাপকভাবে আলোচনা করতে পারবো না। দোজ আর ইন্টারেস্টেড, এগেন আমি বলবো, আমার আলোচনার মাঝখান থেকে আপনারা যতটুকু শিখবেন বা জানবেন অথবা বুঝবেন, যেটা আপনারা অ্যাগ্রি করবেন, তার সাথে আমার পিডিএফ যেটা আমাদের ফ্রেন্ডস গ্রুপে আমাদের দেওয়া থাকবে, আপনারা সেটাকে নিয়ে ভালো করে দেখবেন, কারণ এটার মধ্যে প্রচুর ইনফরমেশন থাকবে। এখন আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলছি। আমি আবুধাবিতে আছি এখন, আমি যে কম্পাউন্ডে থাকি অথবা আমি যেখানে থাকতাম, আমরা দেখতাম আমাদের মধ্যে, বাঙালির মধ্যে, আমি এই জিনিসটা খুব খেয়াল করিনি, আমাদের কম্পাউন্ডের মধ্যে সকালে ফজর নামাজের সময় আমরা যখন আমি মসজিদের দিকে যাচ্ছি, দেখা যাচ্ছে যারা ইউরোপিয়ান, যারা অথবা বাইরের মানুষ যারা আছে, ছেলে এবং মেয়ে 4টা 4:30টার সময় তারা দৌড়াচ্ছে।
ঠিক আছে, তারা দৌড়াচ্ছে, এবং অনেকে কুকুর হাতে নিয়ে দৌড়াচ্ছে। সে বয়স্ক হোক অথবা মধ্যবয়স হোক অথবা ইয়াং হোক, প্রত্যেকে দৌড়াচ্ছে। শুধুমাত্র দেখা গেল যে আমাদের এশিয়ান যারা আছে সবাই নাক ডাকায় ঘুমাচ্ছে, আরাম করে নিয়ে ঘুমের থেকে উঠা নিয়ে, কারণ আপনার কমফোর্ট লাইফ আছে, চলতেছে, সকালে যেতে হবে অফিসে, তখন দেখা গেল অফিসে উঠে ধুরমুর করে উঠে নিয়ে চলে গেল অফিসে, দিনে টায়ার্ড লাগছে, এক কাপ কফি খেলো, তারপরে দেখা গেল যে কাজ শুরু করলো এবং পুরো দিন কাজ করলো। তো এই যে হঠাৎ করে চলা, হঠাৎ করে জীবন ব্যবস্থাকে এসে ম্যানেজ করা, এই আমাদের মধ্যে এই জিনিসটা কিন্তু অনেক বেশি দেখা যায়। আর এই অনেক বেশি দেখা যাওয়ার কারণে আমাদের মধ্যে এই সার্কোপেনিয়ার বাংলা হচ্ছে পেশি ক্ষয়। অর্থাৎ আপনার যে পেশি আছে সেই পেশিটা ধীরে ধীরে যখন ক্ষয় হয়ে যাবে তখন আপনি দাঁড়াতে পারবেন না, তখন আপনার শক্তি আপনার আসবে না। এবং সেটা কিন্তু আপনার বয়স যখন 30 বছর পর্যন্ত হয়, পেশি তখন পর্যন্ত আপনার হতে থাকে, মজবুত হতে পারে। 30 বছরের পরেই কিন্তু আপনি দেখা যাবে যে আপনার পেশিটা ধীরে ধীরে আপনার স্থির হয়ে আসছে। এবং যদি আপনি রেগুলার এক্সারসাইজ না করেন, রেগুলার হাঁটাচলা না করেন, আপনার এখান থেকে বিভিন্ন জায়গায় আপনার পেশিগুলো আপনার ক্ষয় হবে, মানে তার সক্ষমতা হারিয়ে ফেলবে। আর যখন সক্ষমতা হারিয়ে ফেলবে তখন আপনি দেখবেন আপনি দাঁড়াতে পারবেন না, হাঁটুর মধ্যে ব্যথা, কোমরের মধ্যে ব্যথা, শরীরের মধ্যে শক্তি পাবেন না, এবং শরীরে বিভিন্ন ধরনের অসুবিধা আপনার মধ্যে দেখা দিবে। তো আমি এই জিনিসটা নিয়ে ভাবতে গিয়ে আমি ভাবলাম যে আসলে ঠিকই তো, আমরা জানতাম যে পেশি ক্ষয় হয়, কিন্তু কত গভীর ভাবে হয় এই জিনিসটা আমার জানা ছিল না। আমি অনেককে প্রশ্ন করেছি, আপনারা জানেন হোয়াট ইজ সার্কোপেনিয়া? অনেককে আমাদের পরিচিতের মধ্যে জিজ্ঞেস করতে, অনেকে বলছেন আমরা জানি না, এটা মেডিকেল টার্ম। ঠিক আছে, এই মেডিকেল টার্মসটা যখন আপনার পেশি ক্ষয় হয় তখন তাকে বলে সার্কোপেনিয়া। আর যখন আপনার হাড়ের ঘনত্ব কমে যায় তাকে বলে অস্টিওপেনিয়া। যখন হাড় ক্ষয় হয়, অর্থাৎ হাড়ের যে মধ্যে ছোট ছোট আপনার ফাঁক হওয়া শুরু করবে, তখন দেখা যাবে যে ক্যালসিয়াম শর্টেজের জন্য ওটা আপনার উইক হয়ে আসবে। এবং এটা হওয়ার কারণে আপনার বিভিন্ন ধরনের আপনার অসুবিধা হবে, যে কোনো সময় হাড় ভেঙে যেতে পারে, আপনি পড়ে গেলে আপনার অসুবিধা হয়, যে জিনিসটা বৃদ্ধ বয়সে অনেক বেশি দেখা যায়। চলুন তাহলে আমরা দেখে নিই। আমরা প্রেজেন্টেশনের মধ্যে আপনাদেরকে ডিটেলস আমি নিয়ে এসেছি সিস্টেমেটিক ওয়েতে। আমরা দেখি এটাকে নিয়ে আমরা কাজ করি। আপনাদের সবাইকে আবুধাবি থেকে আবারও আমি ওয়েলকাম করছি। আজকে আমাদের আলোচনা সার্কোপেনিয়া হচ্ছে পেশি ক্ষয়। এই পেশি ক্ষয় নিয়ে আমরা প্রথম অবস্থায় যে আলোচনাগুলো করলাম, আমার মনে হয় যে আপনাদের ধারণা সৃষ্টি হয়েছে যে আমরা যখন 30 বছর আমাদের পার হয়ে যায়, এরপরের থেকে আমাদের পেশি ক্ষয় হওয়া শুরু হয়, অর্থাৎ এর বৃদ্ধি আপনি কমে যায়। অর্থাৎ 30 বছর আগ পর্যন্ত আপনি যদি আপনার যত রকমের গ্রোথ যে প্যাটার্নটা সেটা আপনি চলতে থাকে, তো 30 বছরের পরের থেকে যদি আপনি শরীরকে প্রপারলি কাজে না লাগান, রেগুলার হাঁটাচলা না করেন, শারীরিক পরিশ্রম না করেন, অলস জীবনযাপন আপনি করেন, দেখা যাবে খুব দ্রুত আপনি বুড়িয়ে যাচ্ছেন এবং আপনার মধ্যে বিভিন্ন ধরনের সমস্যা আপনার দেখা দিবে। তো এই যে অবস্থা, এইটাকেই আমাদের বলা হয় পেশি ক্ষয়, যেটা তাকে বলা হয় সার্কোপেনিয়া। আর যে অস্টিওপেনিয়া হচ্ছে হাড় ক্ষয়। একটা হচ্ছে পেশি ক্ষয়, একটা হচ্ছে হাড় ক্ষয়। তো এইটারই কথা আপনারা হয়তো শুনবেন, ডাক্তারের কাছে গেলে কোনো হাড়ের কোনো প্রবলেম হলে তারা বলে অস্টিওপোরোসিস, অথবা এই ডাক্তার কাছে তোমার যেতে হবে, তোমার এটা হয়েছে। ঠিক আছে, এটা ক্যালসিয়ামের অভাবজনিত একটি রোগ হয়। অস্থির বৃদ্ধির জন্যই চাই ভিটামিন ও ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার, কারণ ওটার জন্য ওই খাবারগুলো দরকার হয়। তো আমরা এই সার্কোপেনিয়া থেকে বাঁচার জন্য, দোজ আর স্টিল ইয়াং, তাদেরকে কিছু জিনিস ফলো করতে হবে, সেগুলো আমি আপনাদের সামনে তুলে ধরছি। দেখেন, এই সার্কোপেনিয়া শব্দের সাথে দেখেন একটা স্লাইডের মধ্যে সবকিছু দেওয়া আছে। এখানে দেওয়া আছে লস অফ স্ট্যামিনা। আপনার যখন সার্কোপেনিয়ার ভাব হবে তখন আপনি বুঝবেন যে আপনার মধ্যে যে কষ্ট করার যে একটা শক্তি সেটা আপনি পাচ্ছেন না, আপনার শরীরটা ঝিমায় যাচ্ছে, আপনি উৎসাহ পাচ্ছেন না। এই সার্কোপেনিয়ার জন্য আপনার বয়স বেড়ে যাবে তাড়াতাড়ি। সার্কোপেনিয়া কেন হয়? আপনার লাইফস্টাইল ম্যানেজমেন্ট, অর্থাৎ আপনার জীবন যাপনের যে ব্যবস্থা, সেই ব্যবস্থাটা আপনি ঠিক করছেন না, সঠিক সময় ঘুমাচ্ছেন না, সঠিক সময় খাচ্ছেন না, সঠিক সময় ওয়াশরুমে যাচ্ছেন না, অথবা আপনার মধ্যে
অনিয়মের একেবারে ভরপুর আপনি এই অবস্থার মধ্যে আপনি সময় পার করছেন। এখন দেখা যাচ্ছে যে আপনার 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 আর কি কি অসুবিধা হতে পারে। একটা বলে জারিওস্ট্রিক্স। জারিওট্রিক্স আপনি দেখতে পাচ্ছেন এই শব্দগুলো এখানে সব উল্লেখ করা আছে। জারিওট্রিক্স হচ্ছে বার্ধক্য বিদ্যা। আপনি যখন বয়স বাড়তে থাকে কি কি অসুবিধা হয় এই কারণও কিন্তু এই সার্কোপেনিয়া। তারপরে অ্যাটোফ্রি। অ্যাটোফ্রি যেটা অ্যাটোফ্রি হচ্ছে ক্ষয়িষ্ণুতা বা পুষ্টির অভাবে যে ক্ষয়টা হয়। আপনি আপনার রাইট ফুড আপনি না খাওয়ার জন্য, পুষ্টির অভাবের জন্য শরীর আপনি ধীরে ধীরে হাড়টা শুকিয়ে আসবে, আপনার পেশিগুলো শুকিয়ে আসবে, একে বলে অ্যাটোফ্রি। মাসেল লস, আপনি দেখা যাবে যে আপনার পেশি ধীরে ধীরে আপনার ক্ষয় হয়ে যাচ্ছে। ইমোবিলিটি, এখানে কি শব্দগুলো থেকে কিন্তু আপনি সবকিছু পেয়ে যাচ্ছেন, অর্থাৎ আপনি নড়াচড়া করতে আপনার অসুবিধা হচ্ছে। তারপরে ফার্টিলিটি সিনড্রোম, অর্থাৎ আপনার সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা আপনি হারিয়ে ফেলছেন। তারপরে আপনি দেখা যাচ্ছে যে জীবনযাত্রার যে যে কোয়ালিটি অফ লাইফ এটা আপনি কমে যাচ্ছে। ঠিক আছে, আপনি ডিসেবল পর্যন্ত হয়ে যেতে পারেন। আপনার শরীরের মধ্যে আপনার শারীরিক দুর্বলতা আপনার মধ্যে চলে আসতে পারে, যে কোনো সময় পড়ে গেলে আপনার হাত পা ভেঙে যেতে পারে। তো এগুলা যদি হয়, ঠিক আছে, এগুলা যদি হয় তো আপনি ভাবতে হবে যে আপনি সার্কোপেনিয়ার দ্বারা আক্রান্ত হয়ে গেছেন। এবার তাহলে আমরা চলে আসি, হোয়াট ইজ সার্কোপেনিয়া। সার্কোপেনিয়াটা কি জিনিস? সার্কোপেনিয়া ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য এজ রিলেটেড লস অফ skeletal muscle mass. This is considered to be the normal part of the aging process. অর্থাৎ এটা হচ্ছে যে আমাদের যে পেশি যেটা আছে, এই পেশিটা ধীরে ধীরে যে আপনি পেশির যে চড়া সাইডটা ধীরে ধীরে শ্রিঙ্ক হয়ে আসতেছে, এবং এটা হচ্ছে কি জানেন, এটা বয়স বাড়ার সাথে সাথে এটা একটা প্রসেস, এটা স্বাভাবিক গতিতেই চলে। যার জন্য বলতেছে দিস ডিটোরেশন বিগিনস অ্যাট দ্য অ্যারাউন্ড 30 years of age। আমি আপনাদের বলেছিলাম যাদের বয়স 30 বছরের কম তাদের অবশ্যই এই টপিকসটা নিয়ে আলোচনা দরকার, বোঝা দরকার, প্র্যাকটিস করা দরকার। অর্থাৎ আপনারা এখনো আপনাদের সময় আছে, আপনারা যদি অ্যালার্ট হন তাহলে কি হবে, আগামীতে আপনি অসুস্থ হওয়ার সুযোগ কম থাকবে এবং আপনি আপনার লাইফটাকে পুরোপুরি উপভোগ করতে পারবেন। আপনার শক্তি, সামর্থ্য সব দিক দিয়ে আপনি ভালো থাকবেন। আপনারা দেখেন আমরা শুধুমাত্র কোনো অসুখ হলে অসুখের পিছিয়ে দৌড়াচ্ছি, মেডিসিন না, আমাদের ম্যাক্সিমাম অসুখ বিসুখ এখন যা হচ্ছে সব জীবনযাত্রা চলার মাঝখান থেকে আপনাদের আসতেছে। তাহলে এখানে বলা হচ্ছে যে এই জন্য বলা হচ্ছে যে যখন বয়স 75 বছরের উপরে হয়ে যায়, তো এইটা সার্কোপেনিয়াটা বয়স 75 উপরে খুব ফাস্ট ওয়েতে আপনার এইটা আপনার যে পেশিটা ক্ষয় এমন হয় তখন আপনি দাঁড়াতে পারেন না, হাত দিয়ে ধরে নিয়ে কোনো কিছু ভর করে চলতে হয়। কিন্তু যারা দেখবেন পৃথিবীর বিভিন্ন জায়গায় দেখা গেছে 100 বছর বয়সে দৌড়চ্ছে, তারা পাহাড় ক্লাইম্ব করতেছে, কেননা তারা জানে যে আমাকে যদি বেঁচে থাকতে হয় আমাদের সারাক্ষণ অ্যাক্টিভ থাকতে হবে। আমার বলতে আপত্তি নেই, আমি কিন্তু আই এম নট আপ টু দ্যাট লেভেল। আমি আপনাদের শেয়ার করতেছি, কিন্তু এখন আমি চেষ্টা করতেছি যাতে আমি সেই এর থেকে বের হয়ে আসার জন্য আমি যাতে চলাফেরাটা একটু বাড়িয়ে দেই। যেহেতু আমাদের এখানে সবকিছু মুভমেন্টটাই আপনার গাড়িতে অথবা এটাতে সহজে চলাফেরা করা খুব অস্ত, কিন্তু গ্রামে দেখেন মানুষ 10 কিলোমিটার পর্যন্ত আগে আমি দেখছি যে হেঁটে চলে গেছে, চরকে চর পার হয়ে যাচ্ছে। তখন দেখবেন তাদের কোনো অসুখ বিসুখ ছিল না, কিন্তু এখন আমাদের এখান থেকে এই পর্যন্ত দেখা যায় আমি রিক্সা ছাড়া আমি চলতে পারি না, ওখান থেকে ওখানে যাইতে হয়, আমি কত তাড়াতাড়ি যাব সেই ব্যবস্থা করছি। অর্থাৎ আমরা পয়সা ক্ষয় করতেছি, কিন্তু এদিকে আমাদের শরীরকেও ক্ষয় করতেছে। আমাদের ভাবতে হবে যে আমরা কিভাবে এর থেকে বের হয়ে আসতে পারি। এখানে দেখেন এই ছবিটার মধ্যে দেওয়া আছে যে আপনি যখন এই যে 10 থেকে 20 বছর, ছোট বাচ্চা থেকে 20 বছর এবং 30 বছর পর্যন্ত যে সবুজ রং যেটা আছে বলে অ্যাক্টিভ গ্রোথ, এটা হচ্ছে একবারে ব্যাপকভাবে এটা গ্রো, আপনার মাসেল গুলা গ্রো করতেছে, আপনার বডি গ্রো করতেছে, ফিজিক্যালি আপনি ফিট হচ্ছেন। এরপরে যে নীল রঙের কালার দেখতেছেন সেখানে বলছে স্লো লসেস, ধীরে ধীরে এবার ক্ষয় হওয়া শুরু হচ্ছে। এ বয়সটা হচ্ছে 30 থেকে 40 অথবা 50 বছর পর্যন্ত। এর মধ্যে এই বয়সটা যাদের আছে 30 থেকে 50-এর মাঝামাঝি, এদের কিন্তু ক্ষয় হওয়া শুরু হয়ে গেছে। আবার 50-এর থেকে যখন বয়স 60 বছরের মধ্যে, তখন কিন্তু আপনার এই ক্ষয়টা খুব দ্রুত হবে, র্যাপিড লস। তারপরে আপনি 60 বছরের পরের থেকে লেস র্যাপিড, অর্থাৎ
ওই আপনার 50-60-এর মধ্যে যে পরিমাণ ক্ষয় আপনার হয়, তখন যদি আপনি চলাফেরা কম করেন, নড়াচড়া কম করেন, তখন কিন্তু আপনি একবারে ভেঙে পড়বেন। তখন আপনি 60 বছর বয়সে আপনার মনে হবে যে 70-80 বছর আপনার হয়ে গেছে। যদি আপনি 30 বছরের পরে থেকে লাইফস্টাইলের মধ্যে যে আপনি সবসময় কাজের মধ্যে ফিজিক্যাল ওয়ার্ক এবং হাঁটা চলার মধ্যে যদি আপনি থাকেন, এক্সারসাইজ যদি আপনি করেন, রাইট ফুড যদি আপনি ঠিক মতো নেন, সে ফুডগুলো কি এ নিয়ে আমরা আলোচনা করব, তাহলে দেখা যাবে যে আপনার এত তাড়াতাড়ি আপনার এই সার্কোপেনিয়ার হাতে পড়ে নিয়ে আপনি শেষ হয়ে যাবেন না। এবার দেখা গেছে যে আপনার সিঙ্গাপুরের একটা আপনার স্ট্যাটিস্টিক্সে দেখা গেছে যাদের বয়স আপনার এজ 60 ইয়ার্স ওল্ড অ্যান্ড অ্যাবাভ, যারা 60 বছরের উপরে যাদের বয়স, 3 জনের মধ্যে একজনের সার্কোপেনিয়া দ্বারা ফুললি আক্রান্ত। 3 জনের মধ্যে, প্রতি 3 জনের মধ্যে যার বয়স 60-এর উপরে, অটোমেটিক্যালি 3 জনের মধ্যে পাবেন একজন তারা সার্কোপেনিয়ার দ্বারা আক্রান্ত, এবং তারা চলাফেরায় বিশাল কষ্ট, আপনাদের মাসেল গুলো আপনি শুকিয়ে একদম শেষ হয়ে গেছে। আবার যাদের বয়স 60 বছরের নিচে, তাদের দেখা গেছে যে 14 জনের মধ্যে একজনকে এই সার্কোপেনিয়া দ্বারা তারা আপনি আক্রান্ত হয়েছে। এখন এই সার্কোপেনিয়া যখন হয়, দেখেন নর্মাল মাসেল যেটা দেখেন নিচে, যেটা বেলুনের মতো ফুলে আছে অনেকটা, এবং দেখেন তার পাশে হেলথ মাসেল, এটাকে যখন ডিসেকশন করবেন, কাটবেন, তখন দেখা যাবে যে অরেঞ্জের মতো চিকনের সাইডে শুধু সাদা যে লাইনটা, যে চামড়ার মতো যেটা মনে হচ্ছে, এইটা এরকম একটা লাইন থাকবে, কিন্তু ভিতরে পুরাটা আপনার অরেঞ্জ কাটলে যেভাবে দেখা যায় এভাবে লাল টুকটুকে এরকম আপনার থাকবে। কিন্তু যখনই আপনি সার্কোপেনিয়াতে আক্রান্ত হবেন, মানে আপনাদের শুকানো শুরু করবে, তখন দেখবেন যে আপনার এই যে মাসেল গুলা আছে, মাসেলের এই স্কিন সাইডের সাদাটা দেখেন কত মোটা হয়ে গেছে, খেয়াল করছেন? মাসেলের সাইডের টিস্যু গুলা এভাবে শুকিয়ে গেছে, খটখটা হয়ে গেছে। আর ভিতরে দেখেন যে যেটাকে আপনার অরেঞ্জ কালার অথবা পিঙ্কিশ কালার যেটা থাকার কথা, দেখেন শুকিয়ে একদম ছোট হয়ে আসছে। তখন আপনি শক্তি পাবেন কোথায়? আমি এই ছবিগুলো আপনাদেরকে দিয়েছি বোঝার জন্য, এর দ্বারা আপনার অনুপ্রাণিত হওয়ার জন্য। আপনারা কিন্তু এটা আপনার নিজস্ব ব্যক্তিগত একটা সেশন, এখান থেকে আপনি শিখবেন আপনাকে কিভাবে সক্ষম মানুষ হিসেবে রাখতে পারেন, সুস্থ মানুষ হিসেবে রাখতে পারেন। সেই জন্যই আমাদের চেষ্টা যে আপনার জিনিসটা ভালো করে বুঝে নিয়ে এখন থেকে, আজকের থেকে আপনি প্রতিজ্ঞা করেন যে না, আমি আজকে এখন থেকেই আমি এইভাবে ছোটখাটো জায়গায় চলাফেরার জন্য আমি রিক্সা অথবা গাড়ি আমি চেষ্টা করব, আমি যতটুকু সম্ভব দিনে কমসে কম আধা ঘন্টা আমাকে হাঁটতে হবে। দ্যাট শুড বি আওয়ার প্রমিসেস। আর যদি করেন আপনি ভালো থাকবেন, তো আগামীতে আপনাদেরকে সব সময় আমাদের সেশনে আমরা পাবো। এরপরে হোয়াট ইজ সার্কোপেনিয়া? সার্কোপেনিয়াটা হচ্ছে, দেখেন এখানে কিন্তু দেখা যায় হেলদি মাসেল মাস। যখন হেলদি মাসেল মাস, এই যে আপনার সার্কোপেনিয়ার সাইজ যেটা আছে, দেখেন ভিতরে দেখেন আপনার এই যে বোন যেটা মাঝখানে সাদা রঙের, যেটা হচ্ছে হাড়, ঠিক আছে? আর এরপরে খয়েরি রঙের যেটা দেখতে পাচ্ছেন মাসেল, অর্থাৎ পেশি। তারপরে আপনার ভিতরে এই সাদাটার মাঝখানে একটা আপনি পিঙ্ক কালার, সরি আপনার খয়েরি রঙের যে কালারটা দেখছেন, সেটা হচ্ছে বোন ম্যারো। আপনারা হয়তো জানেন যে বোন ম্যারোটা ভিতরে থাকে, যেটাকে আমরা মগজ বলি, তাই না? আমরা মুরগির মাংসতে হোক অথবা গরু অথবা খাসির ভিতরে যেটা পাই ওটাকে বলে বোন ম্যারো। আর তারপরে যেটা হচ্ছে যে এই যে পাশ দিয়ে যেটা আছে সেটাকে বলে ফ্যাটি টিস্যু। এই দেখেন সাইড দিয়ে ফ্যাটি টিস্যুটা ইয়েলোইশ কালার, যেটাতে ফ্যাটি টিস্যু। আর যদি যখন আপনার এই সার্কোপেনিয়াটা আপনার যখন অ্যাটাক করবে, তখন দেখবেন যে আপনার এই ফ্যাটি টিস্যুটা আপনার বেড়ে যাবে, চিকন থেকে এত বড় হয়ে যাবে, ভিতরে বোনটা ধীরে ধীরে কিছুটা শ্রিঙ্ক হয়েছে, কালারটাও কিছু ডিসকালার হয়ে গেছে, মাসেল গুলা দেখবেন আর একটু শুকিয়ে গেছে, বোন ম্যারোটাও দেখবেন আর একটু কমে গেছে, ফ্যাটি অ্যাসিড তো অনেক বেশি আপনার হয়ে যাবে। এটাই হচ্ছে আলটিমেট জিনিসটাই হচ্ছে, এটাই হচ্ছে সার্কোপেনিয়া দ্বারা আক্রান্ত হলে সুস্থ যে মাসেল, যেটা পেশি, যেটা শুকিয়ে অন্যান্য অংশ শুকিয়ে গেলে তখন এই অবস্থার সৃষ্টি হয়, তখন আপনাদের অসুখ বিসুখও বাড়ে এবং আপনার শক্তি এবং ক্ষমতা আপনার কমে আসে। যার জন্য আপনি এই শব্দটাকে মাথায় রাখবেন এবং চেষ্টা করবেন যাতে আপনি এতে বের হয়ে আসতে পারেন। যে কদিন আপনার লাইফ আছে, ইউ মাস্ট মেনটেন দ্য লাইফ ইন এ বেটার ওয়ে। তাহলে এবার আমরা দেখি যে দ্য এফেক্ট অফ এজিং, আপনার বয়স যখন বাড়ে কিভাবে এটা এফেক্ট হয়। দেখেন বাম সাইডে যে মেয়েটার চেহারা দেখে যেরকম চকচকা, আপনি যেভাবে একদম টান টান এবং
অনেক সুন্দর লাগতেছে, কিন্তু সেই মানুষটার বয়স যখন বাড়া শুরু হয়েছে এবং তার মধ্যে যখন সার্কোপেনিয়ার এফেক্টটা মাসেলগুলো যখন উইক হওয়া শুরু হয়েছে, দেখেন রাইট সাইডটা আপনারা দেখতে পাচ্ছেন, দেখেন চোখের উপরে রাইট সাইডের উপরে ভাঁজ পড়ে গেছে, স্কিনের মধ্যে ভাঁজ পড়ে গেছে, মুখের সাইড দিয়ে আপনার ভাঁজ পড়ে গেছে। তো এই জিনিসটা থেকে আপনারা বুঝতে পারবেন যে বয়স বাড়ার সাথে কেন আপনাদের চেহারার মধ্যে আপনি কি বলে যে বয়সের বলি রেখা দেখা যায়, কেন স্ক্রিনটা শার্প থাকে না, কি আপনি কুচকে হয়ে যায়। কারণটা হচ্ছে মাসেল গুলা অর্থাৎ পেশিগুলা আপনার ধীরে ধীরে ক্ষয় হয়ে শুকিয়ে যাওয়ার কারণে ওটা আপনার এরকম দেখা যায়। দেখেন এখন অনেকে মনে করে যে আমার এরকম হচ্ছে ক্রিম লাগালাম, আমি ক্রিম লাগালাম, ঘষাঘষি করলাম, এটা দিয়ে শুধু মেকআপটা আপনার হতে পারে, কিন্তু আপনার ভাবতে হবে যে আপনার ভিতরের যে মাসেল গুলা যেটা আছে ওগুলা যদি শুকিয়ে যাচ্ছে, এই জন্য আপনি অ্যালার্ট হতে হবে। আমরা যে নকল নিজেকে ধোকা দেই, আমরা রং করে নিয়ে নিজেকে দেখানোর চেষ্টা করি, অথবা নিজেকে বিভিন্ন ভাবে কালার করে চুল কালার করে দেখানোর চেষ্টা করি আমরা ইয়াং। নো, ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট আপনি কোন অবস্থায় আছেন সেটাকে স্বীকার করেন, ওটা দেখে নিয়ে আপনি এর জন্য কিভাবে এটাকে প্রিভেনশন করতে পারেন তার জন্য কাজ করতে হবে। আমাদের আলোচনা একাডেমির মেইন কাজই হচ্ছে যে অ্যাওয়ারনেসটা তৈরি করা, আর এই অ্যাওয়ারনেসের মাঝখানে আপনারা যখনই ভালো থাকবেন আপনার চিন্তা চেতনার মধ্যে ভালোত্ব আসবে এবং আপনি একটা সুন্দর মানুষ হতে পারবেন। মানুষ হতে যখন ব্যবহার করবেন মানুষ আপনাকে সবসময় জড়ায় ধরে থাকবে। তো এখানে দেখেন এফেক্ট অফ এজিং এর মধ্যে কি হয়, রিডিউস দ্য বোন ডেন্সিটি অ্যান্ড ইনক্রিজ অস্টিওপেনিয়া অ্যান্ড অস্টিওপোরোসিস। এটা যখন হয় তখন আপনার বোনের ভিতরে যে আপনার এটা থাকে এটা একটু শুকিয়ে যায়, শুকিয়ে গেলে ধীরে ধীরে বোনের যে আপনার যে এটা আছে ছিদ্র থাকে, বুঝলেন, বোনটা এমনি দেখা যায় শক্ত, কিন্তু এটা ছিদ্র যখন বেড়ে যায় আর ধীরে ধীরে শুকিয়ে আসে, ভিতরে যে আপনার যে আমরা যেটাকে বলি যে মগজের মতো যে জিনিসটা বলি, এটা যেটা আছে জেলির মতো, এটাও যখন কমে যায় তখন এটা দুর্বল হয়ে যায়, এবং এটা যখন দুর্বল হয় তখন দেখা যায় যে হঠাৎ করে পড়ে গেলে ওটা বোনটা ভেঙে যায়। তারপরে হয়ে যায় কি আপনার ইনক্রিজেস স্টিফনেস ইন টেন্ডনস। আপনার টেন্ডনটা হলো ঘন শক্ত এবং তন্তুময় যোজক কলা। টেন্ডনটা হচ্ছে আপনি আসে না পায়ের গোড়ালির কাছে দেখো একটা লম্বা একটা রগের মতো দেখা যায়, অথবা আপনার চামড়ার আপনার বোনের সাথে কানেক্ট করে যে আপনার মাসেলটা যে কানেকশন তাকে টেন্ডন বলে, বা টেন্ডন বা কন্ডোর এটাকে বলা হয়। আমাদের পায়ের যদি বাই চান্স সেটা যদি তখন দেখা যায় শক্ত হয়ে যায়, ওটা ছিঁড়ে গেলে তখন আপনার চলাফেরায় অনেক কষ্ট হয়। রিডিউস জয়েন্ট মোশন, আপনার যে পায়ের যে হাঁটু অথবা হাতের কোনোই, আপনার যে হাতের এই যে পায়ে এসব অংশগুলা জয়েন্ট গুলার মধ্যে আপনার মুভ করাটা আপনাদের কষ্ট হয়, চলতে ফিরতে আপনার কষ্ট শুরু হয়ে যায়, আপনার ফ্লেক্সিবিলিটিটা কমে যায়। ইম্পেয়ার্ড কুশনিং হচ্ছে প্রতিবন্ধী, আর কুশনিং হচ্ছে যখন শক্ত হয় তখন কুশনিং হচ্ছে কুশন হচ্ছে বালিশ। তো আমাদের ওই পায়ের কাছে যে আপনার একটা বালিশের মতো যে ইটা আছে, তখন সেটা যখন আমাদের এটা যখন অক্ষম হয়ে যায়, যেটা প্রতিবন্ধী অক্ষম হয়ে যায়, তখন আপনি যেখানে ঘষা লাগে তখন আপনার ব্যথার সৃষ্টি হয়। A reduction in the number and sizes of muscle fiber and sarcopenia, এবং এটার এফেক্টটা বয়স বাড়ার সাথে সাথে আপনার যে বিভিন্ন ধরনের মাসেল গুলো ধীরে ধীরে আপনার শুকিয়ে আসবে, এবং এই সার্কোপেনিয়ার সিমটম গুলো আপনার মধ্যে ধরা পড়লে দেখেন এই চেহারার এই পরিবর্তনটা এভাবে দেখা যাবে। কজেস এন্ড সিমটমস অফ সার্কোপেনিয়া, কি কারণে আপনার এই সার্কোপেনিয়ার অবস্থা হয়, কি কি সিমটম আপনারা দেখতে পান। দেয়ার আর মেনি সিমটমস অ্যাসোসিয়েটেড উইথ সার্কোপেনিয়া, মোস্ট অফ হুইচ আর কোইনসিডস উইথ দ্য নর্মাল physiology of aging. This compound and effects of sarcopenia which creates a loss of function and mobility as we age. আমাদের বয়স বাড়ার সাথে সাথে আমাদের এই যে আপনার মাসেলগুলো যখন মানে অক্ষম হয়ে পড়ে, কেন পড়ে, যখন আমরা চলাফেরা কম করি, অথবা আমাদের তার জন্য প্রপার ফুডিং যেটা যে খাওয়া, ভিটামিন ডি হতে পারে, ওমেগা যেটা আপনার শর্টেজ অফ ওমেগা সেটার জন্য হতে পারে, সূর্যের আলোর জন্য হতে পারে, এই যে জিনিসগুলা আমরা এর থেকে নিজেকে বিচ্ছিন্ন করি, তখন এই সার্কোপেনিয়া আপনার এটা হয়ে থাকে। দেখেন এই সার্কোপেনিয়ার দ্বারা এই মাসেল মাসে কি হয়, মোবিলিটি ডিসএবিলিটি রিডিউসেস, ADL and IDL,
এবং বোন ফ্র্যাকচার হওয়ার সুযোগ থাকে। অস্টিওপেনিয়া আপনার যেটা হয় বোনের ওই সার্কোপেনিয়া থেকে কিন্তু আপনার বোনও কিন্তু দুর্বল হয়। অল কজেস অফ মর্টালিটি, মৃত্যুর কিন্তু মানে মর্টালি মারা যাওয়ার মেইন কারণে কিন্তু এই সার্কোপেনিয়াতে যখন আপনার অক্ষম হয়ে যান তখন পড়ে গেলে আপনার দেখা যায় আপনার বাঁচার সুযোগ আপনার থাকে না। রিডিউস বডি প্রোটিন রিজার্ভার, এবং আমার শরীরের মধ্যে প্রোটিন যে সংরক্ষণ করে সে ধীরে ধীরে আপনার কমা শুরু করে। স্ট্রেস ইউরিনারি ইনকন্টেন্স, আপনার যে আপনার ইউরিনারি মানে পেশাব যেখানে আপনার ধারণ করে সে ধারণ ক্ষমতা আপনার কমে আসে, আপনি পেশাব ধরে রাখতে পারেন না, বয়স আপনি বেড়ে গেলে তখন দেখা গেল পেশাব আপনার বিনা ইয়েতে আপনার পেশাব বের হয়ে যাচ্ছে, যাকে আপনাদের এই বিষয়টা নিয়ে আমরা হয়তো পরে এক সময় আলোচনা করবে। তারপরে নিউট্রিশনাল স্ট্যাটাস, এবং আপনার নিউট্রিশনের যে অভাব এই সার্কোপেনিয়ার জন্য তখন টের পাবেন এটা একটা অভাব থাকবে। মাইক্রোভাস্কুলার ডিজিজ অ্যান্ড ডিমেনশিয়া এডি, এই রোগেরও আপনার এই সার্কোপেনিয়ার জন্য হয়ে থাকে। ইনসুলিন রেজিস্ট্যান্স, যেটা আপনার ডায়াবেটিসের জন্য ইনসুলিন রেজিস্ট্যান্স হওয়ার জন্য এই সার্কোপেনিয়া হলে আপনার কিন্তু এই যে আপনার ডায়াবেটিসের সিমটমটা আপনার বেড়ে আসবে। রিডিউস এনার্জি নিডস অ্যান্ড ওবেসিটি, আপনার তখন হবে সার্কোপেনিয়া আপনার হলে আপনার কিন্তু শক্তি আপনার ক্ষয় হবে, আপনি গায়ে শক্তি পাবেন না, কোনো ব্যাপারে আপনার কোনো উৎসাহ পাবেন না, এবং ধীরে ধীরে দেখবেন যে আপনি মোটা হয়ে যাচ্ছেন। তারপরে কি বলছে, রিডিউস ফিজিক্যাল অ্যাক্টিভিটি অ্যান্ড স্ট্রেংথ, এবং এই কারণে সার্কোপেনিয়া হলে আপনার মনে একবারই আগ্রহ সৃষ্টি হবে না, আমি একটু যাই একটু খেলে আসি একটু ঘুরে আসি অথবা কিছু দেখে আসি, এই জিনিসটার আগ্রহ আপনার হবে না। কেউ যদি আপনার ডাকে আপনার বিরক্তি ভাব আপনার সৃষ্টি হয়ে যাবে। এবার আমরা চলে আসি কিভাবে আমরা এই সার্কোপেনিয়া থেকে আমরা ইমপ্রুভ করতে পারি নিজেদেরকে। এখানে কি করতে হবে রেগুলার রেজিস্ট্যান্স ট্রেনিং। আপনার রেজিস্ট্যান্স ট্রেনিং যেটা সেটা আমি দেখাবো। এটা কি বলতেছে, টু মিটিগেট মাসল মাস লস এ মিনিমাম অফ 2 or 3 টাইমস পার উইক। এটার জন্য আপনি হেলথ ক্লাবে গিয়ে অথবা নিজেদের কাছে যদি থাকে রেগুলার এটা আপনি এক্সারসাইজ আপনার করতে হবে, সপ্তাহে 2 থেকে 3 দিন করলে হবে, প্রতিদিন করার কোনো প্রয়োজন নাই। এরপরে বলতেছে যে কনজিউমিং এ হেলদি ব্যালেন্স ডায়েট, এরপরে আপনার নিতে হবে খেতে হবে যেটা স্বাস্থ্যকর খাওয়া, এবং এই স্বাস্থ্যকর খাওয়ার জন্য যে নিয়ম কানুন যেগুলো আছে সে নিয়ম কানুন গুলোকে আপনাকে মানতে হবে। ঠিক আছে, এই নিয়ম কানুন যদি আপনি মানেন তাহলে আপনার এই সার্কোপেনিয়ার হাত থেকে আপনি বাঁচতে পারেন। বিং অ্যাওয়ার অফ মাসল হেলথ ফ্রম আওয়ার 30 years onward, এবং যাদের বয়স এখনো 30 বছর হয় নাই, 30 বছর হওয়ার যখন শুরু হবে তখন থেকেই আপনি এই ব্যাপারে যে অ্যালার্ট হন, আগামীতে আপনি যে কোনো অবস্থায় আপনি খারাপ অবস্থায় পড়ার আপনার কোনো চান্স থাকবে না। কেননা আমরা অনেক সময় 30 বছরের পরে আমাদের জীবন যুদ্ধে আমরা লেগে যাই, আমাদের যে শরীর এবং মন না দেখে শুধু কামাই করার জন্য পাগলের মতো ছুটোছুটি করি, রাত্রি নেই দিন নাই, যাচ্ছে এখানে নাই ওখানে নাই, এই কমিটমেন্ট সেই কমিটমেন্ট, এই যে স্পেস আমরা নেওয়া শুরু করি, এবং এই কারণে বিভিন্ন দায়িত্বের কারণে আমরা কিন্তু আমাদের স্বাস্থ্যকে নষ্ট করে ফেলি। এবং যখন আপনার দেখা গেল যে আপনি অনেক কষ্টের পর 50 বছর 55 বছর বয়সে আপনি যখন পয়সা আপনার কাছে হাতে আসলো, আপনার সামর্থ্য আপনার যখন বাড়লো, তখন দেখেন যে আপনার শরীর আপনাকে সাথ দিচ্ছে। ঠিক আছে, কথাটা কিন্তু সিরিয়াস, এটা কিন্তু খুবই বাস্তব কথা। আপনারা যদি নিজে মানতে চান আপনার কাজে লাগবে, আর শুনে কান দিয়ে শুনে কি বের করে দেন, দ্যাটস ডিপেন্ডস অন ইউ। তো এখানে দেখেন রোল অফ নিউট্রিশন অ্যান্ড দ্য প্রিভেনশন অফ সার্কোপেনিয়া। এখন এই সার্কোপেনিয়া থেকে কিভাবে আমরা বের হয়ে আসতে পারি, অথবা যাতে না হয় কি করতে হবে, ডিরেগুলেশন অফ দ্য প্রোটিন সিনথেসিস ব্রেকডাউন সাইকেল, এটাকে আপনার কিভাবে করতে হবে এর ডিটেলস আলোচনা আছে, পরে দেখবেন। চেঞ্জেস ইন দ্য হরমোনস এন্ড গ্রোথ ফ্যাক্টরস, এই সার্কোপেনিয়া হওয়ার জন্য আপনার হরমোনের ইমব্যালেন্সিং হবে এবং আপনার বেড়ে ওঠা কমে যাবে, আপনি ধীরে ধীরে শ্রিঙ্ক হয়ে আসবেন। আপনি দেখবেন যারা বয়স হয়ে যায় তারা কিন্তু আগে যতটুকু লম্বা ছিল অথবা বডি যে মাস ছিল কমে গিয়ে একটু সাইজে শর্ট হয়ে আসে। মাইটোকন্ড্রিয়াল ডিসফাংশনস এন্ড আরওএস, ঠিক আছে, এই যে মাইটোকন্ড্রিয়াল ডিসফাংশন ওটা কাজ প্রপারলি করবে না, ওটা ডিস্টার্ব করবে, ইনফ্লেমেশন হবে, কোনো জায়গায় আপনি জ্বালা পোড়া হলে অনেক বেশি বেড়ে যাবে যদি আপনার এই সাইকোপেনিয়া যে আপনার আক্রান্ত হন। চেঞ্জেস ইন স্যাটেলাইট সেলস, এবং আপনার যে বিভিন্ন জায়গার কোষগুলো আছে বিভিন্ন জায়গায় অবস্থানের, এটার মধ্যে পরিবর্তন আপনি দেখতে পাবেন। সেলুলার সেন্সেশনস, ওই আপনি সেলুলার লেভেলেও আপনার পরিবর্তন আসবে।
নিউরোমাস্কুলার চেঞ্জেস, আপনার নার্ভ সিস্টেমের যে আছে নিউরো, ওই লেভেলেও আপনার পরিবর্তন আপনি খেয়াল করবেন। ফ্যাট অ্যান্ড ফ্যাব্রিক ইনফ্লেমেশন, আপনার শরীরের চর্বি এবং যে আপনার ভিতরে ফেব্রিক্স বলতে যে আপনার যে মাংসের যে কোষগুলো আছে এর মধ্যে আপনার প্রদাহের অবস্থান আপনার সৃষ্টি হবে, সবসময় জ্বালা পোড়া করতেছে ভিতরে, অথবা বিভিন্ন স্কিন ডিজিজের রেফারেন্স আসতেছে, আপনি বিভিন্ন জায়গায় বিভিন্ন জিনিস চট করে ছিঁড়লে সেটা জোড়া লাগতেছে না, সেই এই জিনিসগুলো মধ্যে আপনার পড়ে যাবেন। মাসেল ফাইবার চেঞ্জেস, এটাও আপনার মধ্যে আসবে। তাহলে এবার আমি আপনাদের সাথে একটু টেস্টের মধ্যে চলে যাই, ঠিক আছে? টেস্ট করতে আমরা এখন যে আলোচনাগুলো করলাম, এখানে দেখেন আমরা প্রশ্ন করব এবং আপনারা উত্তর দেবেন। হোয়াট ইজ দ্য নেম গিভেন টু মাসেল লস অ্যাসোসিয়েটেড উইথ এজিং? কেউ বলতে পারবেন? সার্কোমিরা, সার্কোপেনিয়া, অস্টিওপেনিয়া, অস্টিওপ্রোসিস। কেউ বলতে পারেন? আনমিউট করে বলেন দেখি, এর মধ্যে কোনটা কারেক্ট অ্যান্সার বলেন? সার্কোপেনিয়া। মাবরুক, ভেরি গুড, ভেরি গুড, সার্কোপেনিয়া, এক্সেলেন্ট, এক্সেলেন্ট। 2 নাম্বার দেখেন, কোশ্চেন বলতেছে হোয়াট ইজ ফিজিক্যাল চেঞ্জেস অকার্স এজ এ রেজাল্ট অফ এজিং? ঠিক আছে, এজিং এর জন্য কি হয়? এটার জন্য বলতেছে ইমপ্রুভ কোঅর্ডিনেশন, ইনক্রিজড বোন ডেন্সিটি, রিডিউসড জয়েন্ট মোশন, ইনক্রিজ ফ্লেক্সিবিলিটি অফ টেন্ডনস। কোনটা কোনটা কারেক্ট? আরেকবার স্যার। বয়স, হ্যাঁ, বয়স বাড়ার সাথে সাথে আপনাদের মধ্যে কি পরিবর্তনটা আসে? ইমপ্রুভ কোঅর্ডিনেশন, ইনক্রিজ বোন ডেন্সিটি, আপনি বোনেরই কি বেড়ে যায় না কমে যায়, নাকি রিডিউস জয়েন্ট মোশন, নাকি আপনার যেখানে যোগাযোগ স্থানের মধ্যে এর মুভমেন্টটা কমে যায়, অথবা ইনক্রিজ ফ্লেক্সিবিলিটি অফ টেন্ডনস? কোনটা? স্যার রিডিউস জয়েন্ট মোশন। কনগ্রাচুলেশন, কনগ্রাচুলেশন, মোবিলিটিটা আপনি কমে আসে। ইউ আর রাইট, ফ্যান্টাস্টিক। আপনারা আসলেই খুব যত্ন সহকারে আপনি অ্যাটেন্ড করতেছেন, আমি বিশ্বাস, আমি খুবই উৎসাহিত হচ্ছি। কারণ বিষয়টা হচ্ছে কি জানেন, এটা আপনার নিজের জন্য। আমি আবারও বলতেছি, আপনি ডাক্তার হন অথবা যেটা হন, ফরগেট অ্যাবাউট ইট, আপনার নিজের ব্যাপারে আজকের সেশনটা হচ্ছে কমপ্লিটলি আপনার নিজের ব্যাপারে। সারা জীবন তো সবার জন্য করলেন, এবার নিজের জন্য করেন, নিজেকে দেখেন। অর্থাৎ বয়স বাড়ার সাথে সাথে আপনার চলাফেরার শক্তি আপনার কমে আসবে, রিডিউস দ্য জয়েন্ট মোশন, ওই মুভ করতে আপনার ব্যথা লাগবে, এখান থেকে ওখানে ব্যথা লাগবে, এটা স্বাভাবিক। এই জিনিসগুলো খেয়াল রাখবেন। আমি তো আপনাদের পিডিএফ দিয়ে দেবো, বারবার দেখবেন, চেষ্টা করে নিজেকে ইমপ্রুভ করার জন্য। এরপরে হোয়াট লাইফস্টাইল বিহেভিয়ার রিডিউসেস দ্য এফেক্ট অফ সার্কোপেনিয়া when we age? এখানে বলতেছে লেস এক্সারসাইজ। আচ্ছা, তারপরে আছে রিডিউস ক্যালোরিজ ইনট্যাক। 3 নাম্বার হচ্ছে মোর কার্ডিওভাস্কুলার ট্রেনিং, আর ডি হচ্ছে রেগুলার রেজিস্ট্যান্স ট্রেনিং। রেগুলার রেজিস্ট্যান্স ট্রেনিং। মাবরুক, কে এটা? আমি তো দেখতে পাচ্ছি না, আমার তো স্ক্রিনের মধ্যে আছে। থ্যাংক ইউ সো মাচ, আমি নোট নিব পরে। আমি আউট হতে পারছি না, যার জন্য দেখতে পারলাম। ফ্যান্টাস্টিক, রেগুলার রেজিস্ট্যান্স ট্রেনিং। অর্থাৎ আপনারা বুঝতে পারতেছেন আমি কি বলতেছি, এই জন্য আই এম রিয়েলি ভেরি হ্যাপি। দেখেন অ্যান্সার কারেক্ট হচ্ছে 1 নাম্বারটা, সার্কোপেনিয়া। এই দেখেন সার্কোপেনিয়া ছবিটা এখানে আছে, আপনারা দেখে নিন, আপনাদের জন্যই সব তৈরি করেছি। আর হোয়াট ইজ দ্য ফিজিক্যাল physiological changes occur at the result of aging? Reduce the joint motion, এই যে জয়েন্ট মোশনের মধ্যে কমে আসে। তারপরে what is the lifestyle behavior reduces the effect of sarcopenia when we age? It was a regular resistance training। এই যে দেখেন রেজিস্ট্যান্স ট্রেনিংটা আপনার মধ্যে চলে আসে। দেখেন এগুলা কিন্তু আপনাদের সুবিধার জন্য আমি সব তৈরি করেছি, কিন্তু আপনার নিজেকে টাইম দিতে হবে এবং এ নিয়ে আপনাদের স্টাডি করেন। যদি আপনাদের কোনো জায়গায় বোঝার অসুবিধা হয়, প্লিজ কল মি, সেন্ড এ মেসেজ, আমি আপনাদের হেল্প করব। ঠিক আছে? হাউ টু অ্যাভয়েড সার্কোপেনিয়া, কিভাবে আপনি এর থেকে বের হয়ে আসতে পারেন। এখানে বলতেছে, আমাদের সময়টা তো বেশি নেই, তারপর খুব তাড়াতাড়ি আমি শেষ করার চেষ্টা করব। একটা হচ্ছে ডায়েটরি প্যাটার্ন, আপনি খাওয়া দাওয়ার যে কি কি জিনিস খাবেন না, সেটা আপনার কেমন হওয়া দরকার। মিড অ্যাডাল্টহুড, 60 বছরের নিচে যাদের, তারা কিভাবে এর থেকে এফেক্টেড হবে। ইয়াং ওল্ডার অ্যাডাল্টহুড, 60 থেকে 70 বছর পর্যন্ত, এদের জন্য কি করতে হবে এখানে উল্লেখ করা আছে। এরপরে হোল ফুড, অর্থাৎ আপনারা বেশি রকমের ক্র্যাশ না, যেমন ফ্রুটস আছে, যেমন চেরি আছে, যেমন জাম আছে, যেমন কলা আছে, ফ্রুট যেটা পুরো ফুড খেতে পারেন, এই ফুড আপনি কখন কোন অবস্থায় খেতে হবে এবং কি আপনাকে বেনিফিট করবে, এটাকে উল্লেখ করা আছে। নিউট্রিয়েন্ট, প্রোটিন, ভিটামিন ডি, অ্যান্টিঅক্সিডেন্ট, মিনারেলস, এটা আপনার
কি কি জিনিস আপনি কিভাবে 60 বছরের নিচে হলে কিভাবে খাবেন বা কিভাবে নিয়ম মানবেন এবং কোনটা উপকার হবে না হবে লেখা আছে, পড়ে নেবেন। এবং 60 বছরের উপর হলে কি করবেন সেটা উল্লেখ করা আছে। মাসেল মাস সার্কোপোনিয়া, এই যে মাসেল মাসটা দেখেন লেফট সাইডে দেখেন মাসেল গুলো কত কত মজবুত, কিন্তু দেখেন রাইট সাইডের যেটা আছে এটা শুকিয়ে যাচ্ছে, এবং এটা যখন শুকিয়ে যাবে আপনার ধরার ক্ষমতা কমে আসবে, হাতটা কাঁপবে, হাত ধরতে পারবেন না, হাতটা কাঁপতে থাকবে, এটা ইন্ডিকেশন হচ্ছে সেটা। এই জিনিসটাকে আপনারা ভালো করে খেয়াল করবেন। এবং এটা হচ্ছে সার্কোপেনিয়া লিটারালি মিনস এ ল্যাক অফ ফ্লেশ। ফ্লেশ হচ্ছে যে আপনি মাংসের যে মাংসকেই ফ্লেশ বলা হচ্ছে, ফ্লেশ, ঠিক আছে, উইথ সার্কো ইমপ্লাইং ফ্লেশ অ্যান্ড পেনিয়া ইমপ্লাইং প্রভার্টি। পেনিয়া মানে হচ্ছে গরিব, প্রভার্টি গরিব, অর্থাৎ আপনার মাংস যখন গরিব হয়ে যায়, শুকিয়ে যায়, তখন তাকেই সার্কোপেনিয়া বলা হয়। Why the sarcopenia prevalent among the seniors? এবং দেখা যায় যে আপনার প্রিভিলেন্ট হচ্ছে প্রচলিত, মানে এইটা কেন বয়স্ক মানুষের মধ্যে দেখা যায়, কারণ বয়স্ক মানুষের যে তার যে আপনার পেশিগুলা শুকিয়ে গেলে তাদের মধ্যে এই জিনিসটা বেশি দেখা যায়। সাধারণত 60 বছরের পরের থেকে তাদের লাইফস্টাইলটা চেঞ্জ হওয়া শুরু করে। আপনারা তো খেয়াল করে দেখবেন আমাদের মধ্যে যারা রিটায়ার করে তারা বলে যে সারা জীবন তুমি পরিশ্রম করেছো, এখন তোমার কাজ একটু অবসরে যাওয়া, কোনো কাজ করবে না, ঘরে বসবা, খাবার, শুয়ে থাকো। আর এটা করা মানে তার মৃত্যুকে তার সামনে নিয়ে আসা। আমরা আবেগের বসে বলি না বাবা তুমি কাজ করতে যাবা না, তুমি ঘরে বসে থাকো, আমি কামাই করবো, তুমি খাবা, সারা জীবন তুমি কামাই করেছো, আমাদের দেখেছো, এবার আমি তোমার জন্য কাজ করবো না। কাজ করেন, কামাই করেন, কিন্তু বাবাকে তাকে হাঁটা চলা ফেরা, ছোটখাটো কাজ যেগুলো আছে, বাজারে যাওয়া অথবা এখান থেকে ঘরের এই কাজ সেই কাজ, ছোট ছোট কাজ, বাগান করা, এর মধ্যে এনগেজ করে দেবেন যেন সে মুভমেন্টের মধ্যে থাকে। আমরা কিন্তু অনেক সময় আবেগে বলি যে না 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 হাঁটার দরকার নাই, অথবা কেউ যদি হেঁটে যায় বলে দেখো বাবা এত বয়স হয়েছে সে তাকে এখনো হাঁটাচ্ছে না। হাঁটা প্রতিদিন আধা ঘন্টা থেকে 1 ঘন্টা সবাই হাঁটতে হবে, এবং এই হাঁটার কোনো মানে কোনো অন্য কোনো অবস্থান নেই, এবং হাঁটার পরে আপনার শরীর থেকে যে ঘামটা বের হবে এটা আপনাকে কনফার্ম করতেছে আপনি ভালো অবস্থায় আছেন। আমরা কিন্তু আমাদের মধ্যে অনেক ভুল ধারণা আছে, আমাদের কিছু অনেক কিছু আমরা ফলো করি কমপ্লিটলি রং। আমি আপনাদের বললাম যে আমি এখানে দেখেছি যে আমি নিজে চেঞ্জ করতে পারি নাই, অনেক পুরোনো অভ্যাসটা আছে। একটু ভালো লাগলে একটু বিছানায় শুয়ে পড়লাম, বসে আছি, টেলিভিশন দেখলাম, একটু খেলাম, ভালো মজা লেগেছে, 1 প্লেটের জায়গায় 2 প্লেট খেয়ে ফেললাম, এইটা মজা লেগেছে তার উপরে খেয়ে ফেললাম, তারপরে পেলাম তার উপরে খেয়ে ফেললাম। একমাত্র মানুষ ভরা পেটে খেতে পারে। পাখিদেরকে খাওয়া দিবেন, দেখবেন যে তার কিছু পাখি খাচ্ছে, কিছু পাখি খাচ্ছে না, তার মানেটা কি? তার প্রয়োজন নেই। একমাত্র মানুষ যে, আর বিশেষ করে আমাদের ধরনের মানুষ যারা, এরা যদি ফ্রি পায় সবকিছুই খায়। রিস্ক ফ্যাক্টর এন্ড কজেস অফ সার্কোপেনিয়া, আপনার কি কি ধরনের ক্ষতি হতে পারে এটাতে। ন্যাচারাল এজ রিলেটেড কজেস এন্ড সার্কোপেনিয়া, এটাতে আপনার কি হয় জানেন? এটাতে হচ্ছে এজ রিলেটেড হরমোনাল চেঞ্জেস ইন টেস্টোস্টেরন, ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টরস এন্ড আদার গ্রোথ হরমোনস। এবং এই সার্কোপেনিয়ার বয়স যখন বেড়ে যায় তখন আপনার টেস্টোস্টেরন যেটা আছে এটা আপনার এর মধ্যে পরিবর্তন আসে, বুঝলেন? এই যে আপনার এইটা যখন পরিবর্তন আসে তখন আপনার মধ্যে অনেক ক্ষমতায় কমে আসে। আপনার যখন টেস্টোস্টেরনের এটা পরিমাণ কমে যায় তখন কিন্তু টেস্টোস্টেরন শুধু পুরুষের জন্য এই কাজের না, এটা কিন্তু আপনাকে আপনার প্রত্যেকটা সেলকে বৃদ্ধি করার জন্য সাহায্য করে। ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টরস, এবং যে ইনসুলিন আপনার শরীরের দরকার তাপমাত্রাকে ব্যালেন্স করা, এটাও আপনার মধ্যে কমে যায়। আদার গ্রোথ অ্যান্ড হরমোন, এবং অন্যান্য হরমোনাল ইমব্যালেন্সিং সৃষ্টি হয়। ইনসাফিসিয়েন্ট কনজাম্পশন অফ ক্যালোরিজ অ্যান্ড প্রোটিন which is more common among elderly due to poor appetite, dental problem and malabsorption. এই যে আপনার মধ্যে যে বয়স হয়ে গেলে দেখবেন যে খাবার ক্ষুধার কোনো আগ্রহ নেই, বয়স বেড়ে গেলে দেখা গেল তার খিদা লাগতেছে না, আবার দেখা যায় দাঁতের সমস্যার জন্য খেতে পারতেছে না। এই যে জিনিসগুলো কেন হয়? বিকজ অফ আওয়ার এই সার্কোপেনিয়া। অর্থাৎ আপনার মাসেল গুলা যখন দিন দিন আপনি যখন দুর্বল হয়ে যায়, আপনার গামের মাসেল দুর্বল হয়ে যাচ্ছে, আপনি দেখা গেলো শরীরে চোখের মাসেল গুলা যখন উইক হয়ে যাচ্ছে, চোখে তখন আপনি কম দেখতেছেন, পেটের ভিতরে যে আপনার যে ইন্টেস্টাইনস অথবা লার্জ ইন্টেস্টাইন যেগুলো আছে সেগুলোর মাসেল গুলো আপনার উইক হয়ে যাচ্ছে বিকজ অফ নট অ্যাক্টিভেটেড
তখন আপনার এই খাওয়ার আগ্রহ কম হবে। খাওয়ার আগ্রহ যদি কম হয়, যাই খান, সকালে মোশন ক্লিয়ার হচ্ছে না, চলাফেরায় মন ভালো লাগবে না, মনে যদি ফুর্তি না থাকে তারপর বডি সার্কুলেশনটা বন্ধ হয়ে যায়। দ্য ডিক্রিজ অ্যাবিলিটি অফ দ্য বডি অ্যান্ড কনভার্ট প্রোটিন টু এনার্জি। এবং যখন শারীরিক যে ক্ষমতা যেটা যখন কমে আসে, তখন হয় কি, এই যে আপনার বডি যে আপনার প্রোটিনকে কনভার্ট, প্রোটিন যেটা হচ্ছে যে আছে যে মাংস বা মাংস জাতীয় যে প্রোটিন আপনারা জানেন যেটা কি, এইটা যখন আপনার এটা কনভার্ট করতে পারে না, ওটা কনভার্ট করতে না পারলে শক্তির সৃষ্টি হয় না। লোয়ার ফিজিক্যাল অ্যাক্টিভিটি লেভেল অর কমপ্লিট ইনঅ্যাক্টিভিটি ডিউ টু এজ রিকোয়ার্ড বেড রেস্ট অর আদার এজ। এখন কথা হচ্ছে যে আপনি যখন এই বয়স বাড়বে তখন আপনার মধ্যে কি হবে, আপনার কাজ করতে ভালো লাগবে না। বয়স বাড়ার সাথে সাথে মনে হবে যে আমি একটু বিছানায় শুয়ে থাকি, শুয়ে থাকলেই ভাল লাগে, নড়াচড়া করতে ভাল লাগে না। এবং বয়স বাড়ার সাথে অন্যান্য যে সিমটম গুলো আপনার মধ্যে ধরা পড়ে। এই দেখেন নর্মাল মাসেল ফাইবার গুলো দেখেন, এই মানুষটা দাঁড়ানো আছে, তার হাতের কাছে দেখেন যে পিঙ্কিশ কালারের, এবং তার মাসেল গুলো এইভাবে আছে। তার মাইটোকন্ড্রিয়ার কালার হচ্ছে এরকম, তার মাসেলের ভিতরের কালারটা হচ্ছে এটা। দেখেন এই সার্কোপেনিয়া যখন হয়, হরমোনাল ইমব্যালেন্সিং যখন শুরু হয়ে যাবে, সিস্টেমেটিক ইনফ্লেমেশন বেড়ে যাবে এবং রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস যেটা চলে আসবে, তখন এই মানুষটা সামনে দিয়ে ঝুঁকে যাবে। দেখেন তার হাতের মধ্যে এখানে দেখেন এই সার্কোপেনিয়া হওয়ার জন্য তার মাসেলটা শ্রিঙ্ক করেছে, চিকন হয়ে গেছে, এই পিঙ্ক কালারের যে কালারটা দেখা যাচ্ছে। তারপরে দেখেন এই তার এই যে ভিতরেরটা দেখেন কালারটা ফেক হয়ে গেছে, পিঙ্কিশ ছিল অথবা রেডিশ ছিল, যেটা আপনার অনেকটা ভায়োলেট কালারে হয়ে গেছে। মাসেলটা দেখেন আপনার কালার চেঞ্জ হয়ে গেছে, আনহেলদি মাইক্রোক্যান্ডিয়া আপনার হয়ে যাচ্ছে। তো এই জিনিসটাকে আপনি ভিজুয়ালাইজ করার চেষ্টা করেন, দেখেন এবং বোঝার চেষ্টা করেন। এই ধরনের মানুষ আপনারা দেখছেন, বয়স্ক মানুষ কেন তারা ঝুঁকে চলতে পারতেছে না, কারণটা হচ্ছে এটা। আমি আপনাদের কাছে কেন আমি বলছি, বারবার বলতেছি, প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। আপনি এখন থেকে প্রতিজ্ঞা করেন যে আপনি এখন থেকে যাতে আপনি বয়স বাড়ার সাথে সাথে এই ধরনের সমস্যার মধ্যে আপনি পড়তে না হয়, তার জন্য তৈরি হন। শুধু টাকা কামাই করে টাকার বান্ডেল যদি ঘরের মধ্যে রেখে দেন, অসুখ হলো ডাক্তারের কাছে যান, ডক্টর ডোন্ট হ্যাভ এনি অ্যাবিলিটি টু রিবিল্ড ইউর অল দ্য মাসেলস, কোনোভাবে সম্ভব না। যেটা একবার নেমে যাবে সেটা কিন্তু আর ফিরে আসবে না। আমি কিন্তু কথাগুলো খুব সিরিয়াস, আমার কাছে খুব খারাপ লেগেছে, জন্য আমি ইমিডিয়েটলি গত সপ্তাহে সেশন কমপ্লিট করার পর এটা যখন পড়েছি, আমি বলছি আই উইল টক অ্যাবাউট ইট, এবং এটা জরুরি, এটা আমার নিজের জন্য জরুরি, এবং আমি বিশ্বাস করি আপনাদের সবার জন্য জরুরি। মেডিকেল কজেস অফ দ্য সার্কোপেনিয়া, কি ধরনের অসুখ বিসুখ এই সার্কোপেনিয়ার জন্য হয়। এক নাম্বারটা হচ্ছে ডিসলিপেমিয়া, এটা হচ্ছে রক্তরস, কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড, টিজিএস বা উভয় বা নিম্ন উচ্চ ঘনত্বের লাইপোপ্রোটিন কোলেস্টেরল যেটা এইচডিএলসি স্তরের উচ্চতা বা অ্যাথেরোস্ক্লেরোসিস বিকাশে অবদান রাখে। এই জিনিসটা করে, এটা যদি অসুবিধা হয় তো প্রবলেম আপনার হতে পারে। হাইপারটেনশন, যেটা হাইপারটেনশন আপনারা বুঝতেছেন কি, ডায়াবেটিস আপনার হয়ে আসবে যদি সার্কোপেনিয়া আসে। ওবেসিটি, আপনার ওজন বেড়ে যাবে। The combined it knows as sarcopenian obesity. Because of sarcopenia জন্য obesity যেটা বেড়ে যায়, শরীরে চামড়া ঝুলে যায় বিভিন্ন জায়গা থেকে, এবং এটাতে আপনি অনেক মোটা দেখা যায়, চেষ্টা করলে পরে আর শুকানোর কোনো চান্স থাকে না। লং টার্ম ইনফ্লেমেশন, বিভিন্ন জায়গায় জ্বালা পোড়া, লাল হয়ে যাচ্ছে, এখানে ব্যথা ওখানে ব্যথা, চলতে ফিরতে পারতেছেন না, এবং সারাক্ষণ অনেক বছর যাবত এই ব্যথার জন্য আপনি কিছু করতে পারতেছেন না। তারপরে বাতের ব্যথা, এটা তো আছেই আমাদের বাংলাদেশে, কি বাতের ব্যথার জন্য চলতে পারেনি। বাতটা কি জিনিস এটাই অনেকে হয়তো জানে না। আমাদের মনে হয় যে আমাদের ডক্টর স্টুডেন্ট যারা আছে, আপনি এ নিয়ে স্টাডি করবেন, সিম্পলিফাই করে মানুষকে বোঝানোর চেষ্টা করেন। আমাদের দায়িত্ব হচ্ছে আমাদের আশেপাশে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে বোঝানো যে তার লাইফস্টাইল কিভাবে ম্যানেজ করতে পারে। তাদের এই জন্য না তাকে আপনি খাবার দিলেন, অসুস্থ মানুষকে একটা অনেক খাওয়া দিলেন, সে তার জন্য তার ভালোর পরিবর্তে ক্ষতি হবে, বরঞ্চ তাকে লাইফস্টাইল কিভাবে ম্যানেজ করা যায় তার উপরে গবেষণা করেন, তাদেরকে হেল্প করেন। তারপরে বলছে ম্যাল নিউট্রিশন, ওই যে আছে না যে মানুষের না খাওয়ার জন্য শরীর মানুষ শুকিয়ে যাচ্ছে, তার কারণ গ্রোথ আপনি আসতেছে না। এখানে দেখেন এই স্লাইডটা আপনারা পড়লে বুঝতে পারবেন, আমাদের আরো অনেকগুলো কিছু আছে, আমরা শেষ করতে হবে। তারপরে সিমটমস অফ সার্কোপেনিয়া, এর কি আসতে পারে? মাসেল উইকনেস ওভার টাইম। সার্কোপেনিয়া যখন আপনার আসবে, দেখবেন আপনার যে শরীরের শক্তি, জিনিস তোলার যে ক্যাপাসিটি আপনার আগে থেকে কমে আসবে।
ট্রাবল স্ট্যান্ডিং আপ ফ্রম দ্য সিটিং পজিশন উইদাউট অ্যাসিস্ট্যান্ট, আপনি বসাতে উঠতে গেলে উঠতে পারতেছেন না, কারণ না কারোর অ্যাসিস্ট্যান্ট লাগে, হাত ধরে আপনাকে উঠতে হচ্ছে, এটা হচ্ছে সিমটম। তার মানে বোঝা যাচ্ছে যে আপনি কিন্তু সার্কোপেনিয়ার মধ্যে পড়ে গেছেন। Trouble lifting and carrying daily items he used to be able to carry with easy, such as groceries from the supermarket. আপনি দেখবেন আপনি সুপারমার্কেটে গিয়ে বাজার নিজে হাতে আগে আনতে পারতেন, এখন আপনি ওই আনতে গেলে কষ্ট হচ্ছে, আপনি হাঁপায়ে উঠতেছেন, হাতে ব্যথা করতেছে, আপনি বসে পড়তেছেন, এর মানে হচ্ছে যে আপনার ওই ক্যাপাসিটি কমে যাচ্ছে। আবার দেখা যাবে মোর ফ্রিকুয়েন্ট ফলিং, মাঝে মাঝে হঠাৎ করে ধপ করে পড়ে গেলেন, বাথরুমে গেলেন পড়ে গেলেন, আপনি বডিকে ব্যালেন্স করতে পারতেছেন কারণ আপনার পায়ের যে নিচের যে মাসেলটা শুকিয়ে গেছে, যেটাকে খুঁটি বলা হয়, তারপর দাঁড়াতে পারছে না, সে আপনার বডিকে হোল্ড করতে পারতেছে না, আপনার পাও পুরো শরীরকে হোল্ড করতেছে, যার জন্য পায়ের যে আমরা হাঁটলে কি হয়, পায়ের মাসেলটা মজবুত থাকে, আর এটা মজবুত হলে আপনার বডিটাকে হোল্ড করতে পারবে। তো ভালো করে খেয়াল করবেন, শুধু শোনার জন্য শুনবেন না, ভালো করে খেয়াল করবেন। পাওটা হচ্ছে আপনার খুঁটি, একটা ঘরের যেরকম 4টা খুঁটি থাকে, সেই খুঁটিটা পুরো ঘরটাকে আপনি হোল্ড করে, আর এই খুঁটির মধ্যে যখন আপনি ঘুম ধরে, হঠাৎ করে খুঁটি একটা ভেঙে গেলে 3টা খুঁটি থাকতে পারে না, পুরো ঘর বসে যায়। এই জিনিসটা মাথায় রাখতে হবে। আপনারা নিজেরা প্রশ্ন করেন এবং চেষ্টা করেন আপনি এখন কোন অবস্থায় আছেন। পুয়ার ব্যালেন্সিং, আপনার অত্যন্ত খারাপ অবস্থা, আপনি নিজেকে ব্যালেন্স আপনি করতে পারেন না। তারপর ডিফিকাল্ট ওয়াকিং আপ স্টেয়ারকেস, আপনি সিঁড়ি বেয়ে উপরে উঠতে হাঁপায় উঠতেন, পায়ের মধ্যে ব্যথা, চলতে পারেন না, আপনি ধরে ধরে উঠতে পারতেছেন না। ওয়াকিং মোর স্লোলি, আর আগে যেভাবে স্পিডে হাঁটতে পারেন এখন হাঁটতে পারতেছেন না। তার মানে কি যে সার্কোপেনিয়া আপনাকে অলরেডি আপনি সে তার লেভেলে চলে আসবে। লুজিং ওয়েট উইদাউট ট্রাইং, লুজিং ওয়েট উইদাউট ট্রাইং, আপনি চেষ্টা করতেছেন না কিন্তু এখন আপনার শরীরের ওজন কমে যাচ্ছে, তার মানে সার্কোপেনিয়ার দ্বারা আপনি অলরেডি আক্রান্ত। কমপ্লিকেশন অফ দ্য সার্কোপেনিয়া, এটা কি কি হতে পারে? এটাতে আপনি ফল অ্যান্ড ফ্র্যাকচার, যদি সার্কোপেনিয়া যখন হয় এটাতে কি হয়, আপনি হঠাৎ পড়ে গেলে হঠাৎ দেখলে আপনার হাড় ভেঙে গেল, কারণ হাড় তখন নরম হয়ে গেছে। ডিসএবিলিটি আপ টু 4 টাইমস কম্পেয়ার্ড দোজ হু উইদাউট কন্ডিশন, এবং যখন ওই অবস্থায় সার্কোপেনিয়ার দ্বারা আপনি যখন পড়ে ভেঙে যায়, এটা কিন্তু 4 গুণ ক্ষতিগ্রস্ত আপনি হবেন যখন আপনি ভালো ছিলেন। ওটা থেকে বের হয়ে আসা অনেক অসুবিধা, এবং অত চট করে আপনি ভালো হতে পারবেন না। ডিপেন্ডেন্সি ফর এডিএল অ্যাক্টিভিটিস অফ ডেইলি লিভিং, যেটা আপনার কমে আসবে, এরা অন্যের উপর ডিপেন্ড আপনাকে করতে হবে। হসপিটালাইজেশন স্পেশালি অ্যামং দোজ উইথ সার্কোপেনিয়া অবেসিটি, এবং যাদের মধ্যে সার্কোপেনিয়ার জন্য বডি বেড়ে গেছে মানে ঝুলে গেছে শরীরের চামড়া, কিন্তু ওজন বেশি, প্রায় আপনি হাসপাতালে নিতে হয়, এটা একটা অসুবিধা আপনার হয়। আর কমপ্লিকেশনটা আছে সোয়েলিং ডিফিকাল্টি, সার্কোপেনিয়া dyspepsia is the medical terms for the difficulty swelling causes of the sarcopenia. অনেক সময় খেতে গেলে আপনার গলা আটকে যাচ্ছে, আপনি খেতে পারতেছেন না, তার মানেটা কি? এটাও হচ্ছে আপনার গলার যে মাসেল গুলা, এগুলোও আপনি উইক হয়ে গেছে, যার জন্য আপনি ঠিক মতো খেতে গেলে ওটা আটকে যাচ্ছে, আপনি ভিতরে পুশ করতে পারতেছেন না। Poor overall health and prolonged recovery from illness, injury and surgery, এবং আপনার শারীরিক অবস্থা এত খারাপ হয় যে, আর এই অসুখ কোনো ধরনের প্রবলেম যেটা হয়, চট করে অসুস্থতা থেকে আপনি বের হয়ে আসতে পারেন না, এটাও কিন্তু একটা সাইন অফ সার্কোপেনিয়া। আমাদের যে আলোচনা যেগুলো হচ্ছে, এই আলোচনার মুখ্য বিষয় যেটা হচ্ছে, এই বিষয়টাকে বুঝতে হবে যে আমরা এখন যেখানে যে অবস্থায় আছি, চেষ্টা আমাদের করতে হবে যে আমরা যাতে এত খারাপ অবস্থায় আমাদের পৌঁছতে না হয়। হাউ ইজ সার্কোপেনিয়া ডায়াগনাইজ, কিভাবে আপনি বুঝতে পারবেন যে ওনার সার্কোপেনিয়া হয়েছে? যেমন এখানে স্লাইডটা দেখেন, 1 নম্বরে ফিজিক্যাল এক্সামিনেশন দেখা যেতে পারে, ইমেজিং টেস্ট আছে, সেটাকে আপনি আইডেন্টিফাই করতে পারেন, ব্লাড টেস্ট করে আপনি করতে পারেন, ফাংশনাল টেস্ট একটা আছে সেটা করতে পারেন, কম্বাইন অ্যাপ্রোচে, এগুলো সবকিছু মিলে একটা টেস্ট করলে তখন বোঝা যাবে যে আপনি এটা কি দিয়ে করতে পারে। বিভিন্ন রকম এক্সরে দিয়ে করতে পারেন, ডিএক্সএ বায়ো ইলেকট্রিক্যাল ইম্পিডেন্স অ্যানালিসিস, যেটা বিআইএ, এমআরআই, সিটি স্ক্যান, এগুলোর দ্বারা এগুলো আপনার ডিফাইন করা সম্ভব। ট্রিটমেন্ট অপশনস ফর দ্য সার্কোপেনিয়া, এটা কি ধরনের চিকিৎসা দ্বারা আপনি ভালো করতে পারেন? রেজিস্ট্যান্স ট্রেনিং, এটা হচ্ছে যে আপনার এক ধরনের আপনার ট্রেডমিলের মধ্যে আপনার একটা এক্সারসাইজ আছে, যারা এক্সপার্ট তারা এইভাবে ট্রেনিং দিয়ে আপনার এই সার্কোপেনিয়া থেকে কিছুটা আপনি বের হয়ে আসতে পারেন। প্রোটিন সাপ্লিমেন্ট,
এই যে মাংস জাতীয় জিনিস, মাংস ধরনের যে ফুড, যে প্রোটিন ফুড যেটা আছে, এই ধরনের সাপ্লিমেন্ট পাওয়া যায়, এটা দিয়েও আপনি একে ভালো করতে পারেন। হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি, এটাও একটা থেরাপি আছে, হরমোন আপনি পরিবর্তন, এটা হচ্ছে অ্যালোপ্যাথিক ট্রিটমেন্ট, আমার এর ব্যাপক ধারণা নেই, আপনি দেখে নিতে পারেন। মেডিকেশন অনেক সময় অনেক, যেমন ক্যালসিয়াম শর্ট হলে ক্যালসিয়াম মেডিকেশন দিয়েও আপনি ভালো করতে পারেন, অথবা বিভিন্ন সল্টের অভাবের জন্য বায়োকেমিক মেডিকেশন আছে, সেটা দিয়েও আপনি ওটাকে আপনি ভালো করতে পারেন, অথবা হোমিওপ্যাথিক কোনো অন্য মেডিকেশন দিয়ে হয়তো আপনি এখানে আপনি ভালো হতে পারেন। নিউট্রিশনাল কনসালটেন্সি, এবং আপনার স্বাস্থ্য সম্বন্ধীয় যে এক্সপার্ট আছে তাদের সাথে কথা বলে কোন ধরনের ফুড আপনাকে খেতে হবে, কি খেলে আপনার জন্য ভালো, সেটা করে আপনি এর থেকে বের হয়ে আসতে পারেন। এক্সারসাইজ এন্ড সার্কোপেনিয়া, আপনি কিভাবে আপনার এক্সারসাইজ করবেন, এটার জন্য এর থেকে বের হয়ে আসতে হবে। রেজিস্ট্যান্স ট্রেনিং, একটা হচ্ছে যে মুভিং ইয়োর বডি এগেইনস্ট গ্র্যাভিটি, অর্থাৎ আপনার শরীর গ্র্যাভিটি, যে মাধ্যাকর্ষণ শক্তি যেটা আছে, এর থেকে কিভাবে আপনি মুভ করবেন, উপর থেকে নিচে নামবেন, সিঁড়ি দিয়ে নিচের থেকে আবার উপরে উঠবেন, ব্যাক স্ট্রোক দিয়ে আপনি উঠতে পারেন, এগুলা দিয়েও আপনি, এটা দিয়ে আপনার বডির মধ্যে স্ট্যামিনা আপনি নিয়ে আসতে পারেন। পুলিং এগেইনস্ট রেজিস্ট্যান্স ব্যান্ডস, আবার আছে না যে অনেকে ওই যে এক ধরনের ব্যান্ড আছে, রাবার ব্যান্ড, এটা দিয়ে আপনি এইভাবে টেনে টেনেও আপনি এটাকে প্র্যাকটিস করতে পারেন। ওয়েট লিফটিং, অনেকে আপনি ওজন তুলে নিয়ে যে অভ্যাস করে, সেটা দিয়েও আপনি এটাকে কভার করতে পারেন। এই দেখেন এরা এক্সারসাইজ করতেছে কিভাবে, তারা খেয়েও বসে নেই। আমাদের আপনি বলেন আমরা কয়জন এগুলাকে ফলো করি? আমাদের শুধুমাত্র ধান্দা যে কিভাবে আমরা 2টা পয়সা কামাই করতে পারবো, কিভাবে আমি বাড়ি বানাবো, কিভাবে আমি ভালো খাওয়া খেতে পারবো, ছেলে মেয়েদের মানুষ করবো, শেষ হয়ে গেল না। আপনি ইউ মাস্ট ফোকাস অন ইউর সেলফ। এট দ্য এজ নোবডি ইজ গোইং টু টেক কেয়ার অফ ইউ, আপনার নিজেকে নিজে টেক কেয়ার করতে হবে। ফিটনেস ট্রেনিং, এই দেখেন ট্রেনিং ফিটনেসের জন্য বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস আছে, সেগুলো আপনি করবেন, এটা পড়ে দেখবেন, সবকিছু ইন ডিটেলস দেওয়া আছে। নিউট্রিশন অ্যান্ড সার্কোপেনিয়া, কি ধরনের পুষ্টিকর খাবার আপনি খাবেন। এই যে স্যালমন ফিশ আছে, তৈল জাতীয় যে ফিশ যেগুলা, এগুলো অত্যন্ত উপকারী। যেমন সার্ডিন আছে, সমুদ্রের মাছের মধ্যে সার্ডিন আছে, ম্যাক্রেল আছে, আমাদের বাংলাদেশে ইলিশ মাছ আছে, অত যে মাছের তেল প্রচুর, এই মাছ আপনার এই সার্কোপেনিয়াকে হেল্প করতে সাহায্য করে। অ্যাভোকাডো একটা ফ্রুট আছে, এটা অনেক ভালো। যে কোনো ধরনের বাদাম আছে, আখরোট আছে, অন্যান্য বাদাম যেগুলো আছে সেটা ভালো। তারপরে বিভিন্ন ঘি যেটা আছে সেটা আপনার জন্য উপকারী, এগুলো নিয়ে আপনার খাবেন, আপনাকে হেল্প করবে। দেখালাম কিছু ফুড আপনার, এবং কিছু ফ্রুটস এর দিয়েছে, যেমন আপনি ডালিম দেখেন, তারপরে এখানে ক্যানবেরি আছে, এটা ফ্রুট আছে, তারপরে মনে ব্রকলি আছে, তারপরে যে মনে করেন যে আপনার যেটাকে বলে আমরা বলি পালং শাক বলি, আদা আছে, কাঁচামরিচ আছে, হলুদ আছে, এগুলো সবকিছু। তারপরে আপনি ক্যাবেজ যেটাকে বলে, বাঁধাকপি, এটাও কিন্তু অনেক উপকারী জিনিস। তারপরে এটাকে বলা হয় জাম্বুরার মতো, এটা ফ্রুটটা, এটা আছে, এই বাদাম গুলা আছে, সয়াবিন আছে, এই যে ফ্রুট গুলা, ভেজিটেবলস গুলো আছে, এগুলা আপনার চেষ্টা করবেন র আপনি খেতে পারেন, শুধুমাত্র মাছ বাদ দিয়ে। এটাকে আপনি গ্রিল করে খেতে পারেন অথবা রান্না করে খেতে পারেন। এরপরে কি বলতেছে, অ্যাপ্লাইড ফিজিওলজি, নিউট্রিশন এন্ড মেটাবলিজম, এই ধরনের ফুড এখানে আছে। এর আপনাদের মধ্যে ভিটামিন ডি ফর দ্য স্ট্রেংথেনিং মাসেলস এন্ড বোন। আপনি ভিটামিন ডি কোথায় পাওয়া যায়? ভিটামিন ডিটা পাওয়ার সবচেয়ে বড় উৎস হচ্ছে সূর্যের আলো, এবং অন্যান্য যে ফুডের মধ্যে পাওয়া যায় সেটা নিয়েও করতে পারেন, কারণ সূর্যের আলো আপনাকে অনেক শক্তি দেয়, আপনার বোনকে ভালো করে, আপনার স্কিনকে সুন্দর করে। কিন্তু আমাদের মধ্যে এত অভ্যাস হচ্ছে সূর্যের আলো দিতে গেলে আমার রং কালো হয়ে যাবে, আমার রং কালো হয়ে গেলে মানুষ আমাকে কালো বলবে। এটা আমাদের ব্যাড যত রকমের প্র্যাকটিসেস, এগুলো আমাদের মাথায় আছে। চেষ্টা করবে, আমরা দেখেছি আমাদের হোটেলে যখন গেস্টরা আসতো, ওরা তো শীত প্রধান দেশ থেকে আসতো, তারা সুইমিং পুলে পারে সূর্যের আলোর মধ্যে চিট ফাটাং দিয়ে সকাল 9টার থেকে শুরু করে 3টা পর্যন্ত তারা রোদ মানে হয়ে নিয়ে শুয়ে আছে সমুদ্রের পাড়ে। দেখবেন কি করে, তারা সূর্যের আলো নেয়। আমরা তো বুঝি না, আমাদের কথা হচ্ছে যে সুযোগ পাইলেই যায় নিয়ে একটা কোণার মধ্যে বসে থাকে যে সূর্যের আলো লাগছে। সূর্যের যে কত উপকারী, ইউ ক্যানট বিলিভ। ওয়েন প্রোটিন ফর রিস্টোরিং মাসেল মাস, এবং আপনার প্রোটিন জাতীয় যে খাবার আছে সেটা খাবেন, মাসেল মাসকে এটা মজবুত করে। ক্রিয়েশন ফর দ্য মেইনটেনিং মাসেল মাস, এটা তৈরি করতে হবে, প্ল্যান করে নিয়ে ফুড হ্যাবিট গুলাকে আপনি এটা নিয়ে আসতে পারেন। সার্কোপেনিয়া রিস্ক, সিমটমস এন্ড ট্রিটমেন্ট, এটা আপনার কোন ভয়ের কারণ আছে, কি কি সিমটম আছে, ট্রিটমেন্ট কিভাবে আছে, এটা সম্বন্ধে উল্লেখ করা আছে। হুজ অ্যাট রিস্ক, যাদের বয়স 60 বছরের উপরে তারা কিন্তু এর উপর রিস্ক আছে। ইনসাফিসিয়েন্ট কনজাম্পশন অফ ক্যালোরিজ এন্ড প্রোটিন, যারা পরিমাণ মতো ক্যালোরি এবং প্রোটিন নেয় না তাদের জন্য রিস্ক ফ্যাক্টর। sedentary lifestyle, individual with one or more of the three high obesity, long-term inflammatory conditions or the malnutrition, এটা পরে বুঝবেন। এগুলো সিমটমটা কি হবে? মাসেল
উইক হয়ে যাবে, আপনার পেশি আপনার দুর্বল হবে, ডিফিকাল্টি স্ট্যান্ডিং আপ, এর আগে উল্লেখ করতে আপনি দাঁড়াতে পারবেন না, ওয়াকিং মোর স্লোলি, যখন হাঁটতে যাবেন তাড়াতাড়ি হাঁটতে পারবেন না, মোর ফ্রিকুয়েন্ট ফলিং, দ্রুত পড়ে যাবেন, পুয়ার ব্যালেন্সিং, শরীরকে আপনি ব্যালেন্স করতে বসার থেকে উঠলে মাথা ঘুরবে, এটাও একটা ব্যাপার, লুজিং ওয়েট উইদাউট ট্রাইং, আপনি চেষ্টা করছেন না কিন্তু আপনার ওজন কমে গেল, এটা তো আলোচনা আগেই করেছি। এর জন্য ট্রিটমেন্টটা কি আছে, রেজিস্ট্যান্স ট্রেনিং এটা আপনি করতে পারেন, ফিটনেস ট্রেনিং, কনজাম্পশন অফ দ্য প্রোটিন রিচ ফুড, টেকিং ডায়েটরি সাপ্লিমেন্টস, এটা তো অলরেডি, এটা একটা স্ক্রিনটাকে আপনার মাথায় রাখলে আপনার জন্য সুবিধা হবে। সার্কোপিনিয়া, হু ইজ অ্যাট রিস্ক, সিমটমস অ্যান্ড ট্রিটমেন্ট, এটা কি বলতেছে, প্রিভেন্টিং অ্যান্ড ম্যানেজিং সার্কোপিনিয়া উইদাউট এক্সারসাইজ অ্যান্ড ডায়েট, এবং কিভাবে এটাকে আপনার করতে মানে বাদ দিয়ে খাওয়ায় এবং এক্সারসাইজ বাদ দিয়ে কি দিয়ে করতে পারেন সেটার ব্যাপারে এটা আলোচনা করতেছে। দেখেন একটা ভেরি ইন্টারেস্টিং ফ্যাক্টর হচ্ছে যে অস্টিওপোরোসিস যেটা হচ্ছে আপনার হাড়ের যে আপনার অক্ষমতা যেটা হয়, সার্কোপিনিয়া যেটা মাসেলের আপনার অক্ষমতা হয়, আর একটা হচ্ছে ওবিসিটি যেটা মোটা হয়ে যান। দেখেন এই স্লাইডটা অত্যন্ত উপকারী হবে আপনাদের জন্য, ভালো করে খেয়াল করেন। দেখেন এখানে যদি বোনের যদি হয়, এখানে কি দরকার, কিসের জন্য, সানলাইট যদি হয়, সূর্যের আলোতে আপনি নিজেকে বসান, কুইট স্মোকিং, সিগারেট যারা পান করেন বাদ দেন, অ্যাডিকুয়েট ক্যালসিয়াম ইনট্যাক্ট, আপনি ক্যালসিয়াম যেমন দুধ আছে, ক্যাবেজ অর্থাৎ বাঁধাকপি আছে যেখানে ক্যালসিয়াম, এই ধরনের ফুড বেশি খান, ঠিক আছে। আবার যদি যারা মদ খাওয়ার অভ্যাস, অ্যালকোহল নেওয়ার অভ্যাস আছে, এটাকে কমাতে হবে। তারপরে কি বলছে, অ্যাডিকুয়েট ভিটামিন ডি ইনট্যাক্ট, যেটা আপনার ভিটামিন ডি দরকার সেটাকে আপনি নিতে হবে, ফিজিক্যাল অ্যাক্টিভিটিস আপনার রেগুলার রাখতে হবে। এবার মাসেল যেটাকে বলে আমাদের যেটা বলতেছি যে সার্কোপিনিয়া, ওর জন্য অ্যাডিকুয়েট প্রোটিন ইনট্যাক্ট, এটা মেইনলি আপনার প্রোটিন যেখানে বেশি আছে ওই প্রোটিন নিতে হবে, হজম করতে হবে, সেটা আপনার মাসেল আপনাকে রিপ্লেস করাবে। তাহলে এটার মধ্যেও কিন্তু এই তিনটা আইটেম আছে। আর ওবেসিটির জন্য যে জিনিসটা আছে সেটা হচ্ছে ইট প্ল্যান্টি অফ ফ্রুট, আপনার ওজন কমানোর জন্য বেশি করে ফলমূল এবং সবজি খেতে হবে, কাঁচা হলে সবচেয়ে ভালো। আর মানসিক অস্থিরতা, রিডিউস স্ট্রেস, ইমপ্রুভ স্লিপ, ঘুমানোটা ভালো করেন, আপনার স্ট্রেস লেভেলটা কমান, লিমিট আনহেলদি ফুড অ্যান্ড বেভারেজ, আমাদের ফ্রাইড আইটেম যেগুলো আছে, বিভিন্ন ধরনের আমরা বাইরের ফুড যেগুলো খাই, ফাস্ট ফুড যেগুলো খাই, এগুলো যদি আপনি কমাতে পারেন, এবং অপ্রয়োজনীয় যে ফিজি ড্রিঙ্ক যেটা বলে কোকাকোলা, 7 আপ এবং স্প্রাইট এবং এই জিনিসগুলো বাদ দিয়ে আপনি ডাব নিতে পারেন, অথবা যে আখ নিতে পারেন যেটা আপনাকে ভালো রাখবে, তো আপনার কোনোদিন ওজন বাড়বে না। এই স্লাইডটাও আপনি ভালো করে খেয়াল করতে পারেন। এবার দেখা যাক আপনি যদি ফিজিক্যাল অ্যাক্টিভিটিস আপনি ঠিক রাখেন, কি কি জিনিস আপনার আপনার কমে আসবে। এটা 2022 সনে এটার একটা স্ট্যাটিস্টিক্স পাওয়া গেছে, হেলথ অ্যান্ড সোশিয়াল কেয়ার অ্যাক্টে, এটা আপনার এটা পাবলিশ করেছে। যদি যাদের ঘুম কম হয়, ডিমেনশিয়া, তারা যদি রেগুলার এক্সারসাইজ করে 30% কমে আসবে। হিপ ফ্র্যাকচার, যাদের আপনার কোমরের নিচে যেটাকে বলে পাছা যেটা বলে, ওর ভিতরে যে হিপ যেটা পড়ে গেলে ও যারা ভেঙে যায়, যদি প্রপারলি এক্সারসাইজ করে 68% তাদের এখানে সেফ আপনি চলে আসতে পারে। ডিপ্রেশনের মধ্যে যারা ভুগতেছেন 30% এক্সারসাইজের জন্য আপনি ইমপ্রুভ করতে পারেন। কোলন অ্যান্ড ব্রেস্ট ক্যান্সার, যাদের কোলন ক্যান্সার এবং স্তনের যে ক্যান্সার যেটা আছে, রেগুলার এক্সারসাইজ করে তাদের কিন্তু এই এর থেকে আপনি বেঁচে যাবেন। জয়েন্ট অ্যান্ড ব্যাক পেইন, যাদের কোমরের পিছনে ব্যথা বেদনা আছে, রেগুলার এক্সারসাইজে থাকলে আপনি 25% আপনি এর থেকে বের হয়ে আসবেন। টাইপ অফ 2 ডায়াবেটিস, এই ডায়াবেটিসের পেশেন্টটা রেগুলার যদি এক্সারসাইজ করে, হাঁটাচলা করে, এদের 40% কমে আসবে। কার্ডিওভাস্কুলার ডিজিজ, যাদের হার্টের প্রবলেম, বিভিন্ন সময় হঠাৎ করে অ্যাটাক করে পড়ে গেল, এরাও কিন্তু যারা রেগুলার এক্সারসাইজ এবং এই লাইফস্টাইল ম্যানেজ করে তাদের কিন্তু কমে আসতে পারে। মর্টালিটি, এরপরে দেখা যাচ্ছে যে আপনার কিন্তু এর থেকে কিন্তু আপনার হঠাৎ মৃত্যুর হাত থেকে আপনারা বেঁচে আসতে পারেন। হাই প্রোটিন ফুড ফর এলডারলি, আপনি কি ধরনের খাওয়া খাবেন, এই ছবিগুলো আছে দেখেন, বিভিন্ন পাতা, বিভিন্ন ধরনের রসুন আছে, এগুলো আপনি খাবেন, কিভাবে দেখবেন। কনজাম্পশন অফ ওমেগা 3, আমি যে কথা আপনি বলেছি, ওমেগা 3 খুব দরকার, ফ্যাটি অ্যাসিড দরকার, হেল্প প্রিভেন্ট সার্কোপিনিয়া। আপনি এখানে দেখেন এই সব ফুডগুলার ছবিগুলো দেওয়া আছে, আপনি মাছগুলার মধ্যে চেষ্টা করবেন যে মাছের তেল আছে, ডিমটা আছে, ডিমটা আপনার খাবেন, এটা আপনাকে হেল্প করবে। আর সর্বশেষ প্রোটিনের মধ্যে ছবিগুলো আপনি দেখতে পাচ্ছেন কি কি ধরনের জিনিস, এর মধ্যে কি লাউয়ের বিচি যেটা আছে বলে, ঠিক আছে, এই বিচিটা কিন্তু আপনার প্রোস্টেটের যে প্রবলেম, যাদের পুরুষ মানুষের যাদের প্রোস্টেটের প্রবলেম আছে, তারা এই লাউয়ের বীজ কিন্তু অত্যন্ত উপকারী। আখরোট আছে, বিভিন্ন ধরনের বিনস আছে, এই আপনার মাংস আছে, তারপরে আপনার এই যে ইয়ের পাতা, পালং শাকের যে টাইপ আছে সেটা,
স্যালমন ফিশ, এর পরিবর্তে আমরা অন্য ফিশও খেতে পারি। তো এগুলা আপনারা যদি রেগুলার খেতে পারেন, ঠিক মতো ম্যানেজ করতে পারেন, আর সবচেয়ে বড় কথা আমি বলবো যে আপনার নিজেকে আপনার খেয়াল করতে হবে। ঠিক আছে, আমার আলটিমেট আজকের এই সেশনটা আমি করেছি আমার নিজের জন্য। আমি অ্যালার্ট হয়ে যাচ্ছি এবং আমাদের এই বিষয় নিয়ে আগামীকালকে যে আমাদের যে স্পেশাল আমাদের যে ক্লাস হচ্ছে আমাদের একাডেমির, সেখানে আমাদের ডক্টর সুনীল কুমার ঘোষ সে কিন্তু লাইফস্টাইল ম্যানেজমেন্টের উপর একটা স্পেশাল সেশন দিবে। আপনারা যদি সুযোগ পান, কি সেশনটা হচ্ছে সেই ব্যাপারে একটু আলোচনা করেন। আপনার এটার মাধ্যমে আপনি সুস্থ থাকার জন্য অনেক কিছু আলোচনা হবে। যারা ক্লাসে জয়েন করছেন তাদের জন্য মবরুক। আর আজকে আমার আলোচনা এখানে ছিল। কিভাবে আপনাদের এটা উপকারে আসলো অবশ্যই জানাবেন। আর এই বলে আমি শেষ করছি, ধন্যবাদ।